শিশির অবাক নয়নে তাকিয়ে আছে বিন্দু থেকে। আজকে শিশির ওর অতি আদরের বড় ভাই নির্জনের বিয়েতে এসেছে, আর সেখানে এসে চিরচেনা মুখটা দেখতে পায় ওর সামনে। এদিকে বিন্দু ও শিশিরের দিকে অপলকভাবে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। আজকে দুটি চোখ যেন তার আপন মানুষকে দেখতে পেল 5টি বছর পরে। কেউ যেন কারো দিক থেকে চোখের পলক সরাতেই পারছে না। কেউ হয়তো অভিমানকে বুকের বা পাশে রাগ দিয়ে চাপা রেখে, আবার কেউ বা প্রিয়জনকে এত কাছ থেকে দেখতে পেয়ে। শিশিরের ধ্যান ভাগে নির্জনের হালকা করে ডাকের শব্দে, কেননা বিন্দু ওর সামনে লজ্জা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ওই তোর কি হয়েছে হ্যাঁ? সেই কখন থেকে এভাবে হ্যাবলার মতো আমার মিষ্টি শালিকার দিকে তাকিয়ে আছিস? বড় ভাই নির্জনের ডাক শুনে শিশির ও বিন্দু দুজনেই যেন সেই লজ্জা পেয়ে যায়। সবার মুড ওদের থেকে সরানোর জন্য শিশির বলে, ভাইয়া, আমার কি খেয়ে দেয়ে কোনো কাম নাই? তোমরা এই শাকচুন্নি পেতনি মার্কার শালের উপরে ফিদা হয়ে হা করে তাকিয়ে থাকবো? ভাই তুই এটা কি বলছিস হ্যাঁ? আমার শালির মতো এত সুন্দর মেয়ে এই জেলার ভিতর দ্বিতীয়টা খুঁজে পাবি, আর তুই তাকে পেতনি বলছিস? তোমার শাশুড় শাশুড়ি তো তোমার এই শালিকে অর্ডার করে বানিয়ে আনছে, যে এমন মেয়ে আর কোথাও পাওয়া যাবে না, যেই না চেহারা, আবার নাম রাখছে পেয়ারা। শিশিরের ডাক শুনে বিন্দুর যেন রাগে পুরো শরীর আগুন জ্বলছে। যেন পারলে এখন শিশিরকে কাঁচা চিবিয়ে খাবে। 5টি বছর পরে দেখা হয়ে পরিবর্তন হয়নি শিশিরের মাঝে। বিন্দু রাগে কচকচ করতে করতে বলতে থাকে, ভাইয়া, আপনার এমন একটা জোকার মার্কা ভাই আছে, কই আমাদের তো আগে বলেননি। বললে তো আমি বাবাকে বলে এই বিয়েটাই হতে দিতাম না। আর সব থেকে বড় কথা, আপনি এত ভালো আর আপনার ভাই এমন কেন? আমি যদি জানতাম তুই এই আমার এত কিউট ভাবের একমাত্র পেতনি বোন, তাহলে আমি বুঝি ভাইয়ের সাথে তোর বোনের বিয়ে দিতাম। থরি, আমি কখনোই এটা হতে দিতাম না। দেখ শিশিরের বাচ্চা, একদম আমার মাথা গরম করাবি না বলে দিলাম। তুই আগেও যেমন ছিলি, আজকেও ঠিক তেমনই আছিস। আসলে কি জানিস, তোর মতো ছোট লোকদের সাথে কথা বলাটাই বৃথা। কেন এখানে হট্টগোল করে আমাদের সম্মানটা নষ্ট করছিস? আরে আমি তোকে কি বলেছি? তোরা কি সম্মানের কিছু বুঝিস? শুনে রাখ, এটা ভদ্রলোকের বাড়ি। এখানে তোর মতো বেইমানকে মানাই না। বিন্দুর এমন কথা শুনে নির্জন যেন শক্ত হয়ে গেছে, আর বাকি সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। শিশির তো বিন্দুকে দেখার পর থেকে খুব কষ্ট করে হলেও সবার মাঝে হাসি খুশি থাকার চেষ্টা করেছে, কিন্তু বিন্দুর এমন করে কথাটা বলাটা যেন ওর বুকটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। শিশির চোখের পানি মুছে সেখান থেকে চলে যায়, বিন্দুর কথার কোনো জবাব না দিয়ে। এদিকে 5 বছর আগে সেই চিরচেনা চোখ জোড়া যেন আজও ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, যেভাবে সেই 5 বছর আগেও তাকিয়েছিল। কে সেই মানুষটা? জানতে হলে সাথেই থাকুন। নির্জন পেছন থেকে ডাকছে, তবুও শুনছে না শিশির। এই শিশির, শিশির কোথায় যাচ্ছিস? ভাই আমার কথাটা শুনে যা। নির্জন খুব ভালো করেই জানে শিশিরের রাগ হলে কারোর কথাই শোনে না, তাই নির্জন শিশিরকে আর ডেকে বৃথা সময় নষ্ট না করে বিন্দুকে জিজ্ঞেস করে, বিন্দু, তুমি কি আগে থেকেই আমার ভাইকে চেনো? যেটা শিশির আমাকে কখনো বলেনি, যেখানে শিশির ওর সাথে ঘটে যাওয়ার সব ঘটনাই আমার সাথে শেয়ার করতো, কখনো কোনো কথা লুকাতো না। আমি ওকে চিনি না মানে? আমি ওকে সে আগে থেকেই চিনি। ও একটা বেইমান আর ছোট লোক। ওর টাকার লোভে পড়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিন্দুর এমন কথা শুনে শিশিরের ভাই যেন কিছুই বুঝতে পারছে না, সব যেন ওর মাথার উপর দিয়েই যাচ্ছে। নির্জন কিছু বলতে যাবে তার আগেই সেখানে বিন্দুর ভাই শান্ত এসে বলে। শান্ত শিশিরের একমাত্র বন্ধু ছিল। শান্ত আর বিন্দু যমজ ভাই বোন হওয়ায় একসাথে লেখাপড়া করেছে। তুই ঠিক বলেছিস বিন্দু। আমার বন্ধু শিশির আসলেই একটা ছোট লোক, ফকির, বেঈমান, আরো কত কি। সত্যি ওকে আমার বন্ধু বলে রাখতে বিবেকে বাধে আসে। কারণ কি জানিস? কারণ ও আমার বন্ধু না, বরং ভাই হবার যোগ্যতা রাখে। চুপ কর। ওর মতো বেইমানকে তুই কিভাবে ভাই বলিস? তুই জানিস না ও টাকা পেলে সবকিছু করতে পারে? ও একটা লোভী। তুই ওর মতো লোভী মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা দেখেছিস কখনো? শিশির এতটা লোভী বলে আমি ওকে এত পছন্দ করি। তুই হয়তো ওকে লোভী, ছোট লোক, স্বার্থপর ভাবিস, কিন্তু আমি ভাবি না। কেন জানিস? কারণ ও বেইমানি করেছে বলেই আমরা তোকে এই পৃথিবীতে দেখতে পারছি, আর এত সুন্দর একটা পজিশনে আছিস। আর তুই যে আমার বোন সেটা অন্যকে দেখাতে পারছি,
নাহলে সবাইকে বলতে হতো আমার বোন বিন্দু মারা গেছে। কি বোঝাতে চাস তুই? আমি মনে হয় তোর চাল বুঝি না। নিজের বন্ধুকে আমার কাছে ভালো সাজাতে চাচ্ছিস, তাই না? তুই এটা ভুলেও মনে করিস না আমি ওকে আবার আপন করে নিব। শুনে রাখ, ন্যাড়া বেলতলায় একবারই চাই। আচ্ছা শান্ত হও, তুমি একটু খুলে বলো তো বিন্দুর সাথে শিশিরের কি সম্পর্ক? আর বিন্দু শিশিরকে বেইমানি বা বলছে কেন? সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাইয়া, আপনার ভাইটা না আসলেই স্বার্থপর। কেন জানেন? কারণ ও অন্যের সাহায্যে হাত বাড়াতে গিয়ে নিজের বিপদে পড়ে। আর বিন্দুর সাথে শিশিরের কি সম্পর্ক জানতে চান? তাহলে আপনাদের 5 বছর 8 মাস 20 দিন আগের অতীত থেকে ঘুরে আসতে হবে, না হলে কিছুই বুঝতে পারবে না। তাহলে চলেন সেই দিনের কথা জেনে আসি। হ্যাঁ শান্ত, আমি শুনতে চাই। তুমি তাড়াতাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত বলো, না হলে আমি কিছুই জানতে পারবো না। ঠিক আছে ভাইয়া, আপনি শুনতে থাকেন, আমি সবটাই বলতাছি তাহলে। শিশির পড়াশোনার জন্য বাড়িতে না থেকে সুবিধার জন্য শহরে থাকে। আজকে শিশির ভার্সিটিতে প্রথম দিন, তাই পরিপাটি হয়েই ভার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। প্রায় হেঁটে হেঁটে ভার্সিটিতে যাচ্ছে শিশির। আমাদের গল্পের নায়ক খুব যে বেশি স্টাইলিশভাবে সেজেছে তা কিন্তু নয়। আমাদের নায়ক তো সিম্পল একজন মানুষ, তাই সাধারণ জিনিস বেশি পছন্দ করে। প্রথম দিন কেমন কাটবে সেটা ভেবেই বুকের ভেতরে গুতাগুতি শুরু করছে শিশিরের। সকল চিন্তা ভাবনাকে বুকের বাম পাশে ধামাচাপা দিয়ে ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করে। তেমন কাউকে চেনে না বলেই একটা গাছের নিচে গিয়ে বসে। কেননা শিশির হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখে এখনো গুনে গুনে ক্লাস শুরু হওয়ার 20 মিনিট বাকি আছে। শিশির আশেপাশে তাকিয়ে দেখছিল পুরো কলেজটাকে। এমন সময় পেছন থেকে একটা ছেলে এসে ওর সামনে দাঁড়িয়ে বলে, হাই, আমি শান্তু। আপনার নামটা কি জানতে পারি? হাই, আর কেন জানতে পারবেন না বলেন? কারণ নাম জানতে তো আর পয়সা লাগে না। আমি হলাম শিশির, আর আজকেই এখানে প্রথম। আমিও এখানে প্রথম। তা ব্রো, আমরা কি বন্ধু হতে পারি? না বলবে বন্ধু হতে আবার পয়সা লাগে। হাসালে। আচ্ছা, আজ থেকে আমরা বন্ধু, কেমন? তা শান্ত, তোর এখানে আর কোনো বন্ধু বান্ধব নেই? না, তেমন বন্ধু বান্ধব তো নেই, তবে এখানে আমার বোন পড়ে আর একটা বান্ধবী আছে। সময় হলে তোকে পরিচয় করিয়ে দেবো। আগে পরিচয় করালে যদি আবার প্রেম করতে শুরু করিস তাহলে বিপদ। ও তাই নাকি? আর শোন, বন্ধুর বোনের সাথে কিন্তু প্রেম করলে সেই মজা, কেননা প্রেমের রিস্ক থাকে কম। হ, কইছে তরে। আচ্ছা তুই এখানে 2 মিনিট দাঁড়া, আমি গিয়ে একটা কাজ করে আসি, কেমন? আচ্ছা যা, তুই যে মেয়েদের সাথে টাঙ্কি মারতে যাচ্ছিস সেটা আমি খুব ভালো করেই জানি, বুঝলি? বন্ধুটা যখন আমার, তখন এতটুকু তো বুঝতে হবেই, তাই না? আচ্ছা আমি তাহলে আসি, তুই একটু অপেক্ষা কর। শান্ত কথাটা বলি সেখান থেকে অন্যদিকে চলে যায়। আর এদিকে শিশিরের চোখ গেটের দিকেই যেন কোনো একটা সুন্দর জিনিসের উপরে আটকা পড়ে যায়। কোনোভাবেই যেন চোখ সরাতে পারছে না শিশির। কেননা শিশির এত সুন্দর আর স্মার্ট মেয়ে এর আগে কখনো দেখেনি। মেয়েটা হালকা গোলাপি রঙের একটা থ্রি পিস পরেছে, সাথে সবকিছু ম্যাচিং করা। চুলগুলো যেন মাথা ভর্তি লম্বায় যেন কোমর ছাড়িয়ে, উফ, দেখতে যে কি সুন্দর লাগতেছে যেটা বলে বোঝানো দেয়। ঠোঁটে লিপস্টিক, কানে তো ছোট্ট ঝুমকো, কপালে ছোট্ট একটা টিপ। শিশিরের ধ্যান পাকে শান্ত ডাক শুনে। আর একটা কথা, এত সময় গেটের কাছে দাঁড়িয়ে থাকা মেয়েটা চলে গেছে। এই শিশির, তোর কি হয়েছে? হ্যাঁ, আমি তোকে সেই কখন থেকে শুধু ডেকেই যাচ্ছি, তোর শোনার কোনো নামগন্ধই নেই। আর তুই ওই দিকে বা কি দেখছিস? হা করে শুনি। শিশির শান্তর কথা শুনে একটু অবাক হয় আর তাড়াতাড়ি ওই দিক থেকে ধ্যান ফিরিয়ে শান্তকে বলে, বন্ধু, আমি তো একটা জিনিসের প্রেমে পড়ে গেছি, ওই যে দেখ ওইখানে। শিশিরের কথা শুনে শান্ত ওইদিকে তাকিয়ে দেখে কিছুই নেই। তাই শান্ত শিশিরকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা দোস্ত, আমি জানি সবাই কোনো না কোনো মেয়ের প্রেমে পড়ে, তাহলে তুইও একটা জিনিসের প্রেমে পড়লি যে? আর ওই দিকে বা কি দেখাতে বললি? ওই দিকে তো কিছুই দেখতে পেলাম না। ইস রে দোস্ত, গালতে সে মিস্টেক হয়ে গয়া। আসলে আমি কোনো জিনিসটা না, বরং একটা সুন্দরীর প্রেমে পড়ছি। আর ওকেই আমার আম্মু আব্বুর বউ বানামু, একদম পাক্কা। তবে সেই মেয়েটা এখানেই তো ছিল, তাহলে গেল কোথায়? সেটা তো আমি জানি না, কেননা আমার হবু ভাবিকে শুধু তুই দেখেছিস, আমাকে তো দেখাসনি। আর এখন চল ক্লাসে যাই,
আর ভাবি যদি এখানে পড়ে তাহলে আবার দেখা হবে, কেমন? চল, ওকে তো খুঁজে বের করতেই হবে। ওই সুন্দরী কোথায় চলে গেলা? এই বুকের মাঝে শিরন জাগিয়ে বুঝতেই পারছি না। দোস্ত শোন, প্রথমেই কারো প্রেমে পড়তে নেই। কারো প্রেমে পড়তে গেলে ধীরে ধীরে প্রেমে পড়তে হয়, না হলে তার সম্পর্কে কিছুই জানা হয়ে ওঠে না। পরে শুধু কষ্ট, আর কষ্টই শুধু কপালে জোটে। কিরে শান্ত, তুই কি এইসব বিষয়ে মাস্টার ছিলি নাকি? না আবার 101টা প্রেমে স্যাকা খেয়ে আমাকে বোঝাচ্ছিস? বন্ধু, আমিও তোর মতো প্রথম দেখায় একটা মেয়ের প্রেমে পড়েছিলাম, কিন্তু সেই মেয়েটা আমার একদম স্থায়ী হয়নি, কেননা মেয়েটা আগে থেকেই অন্য একটা ছেলেকে ভালোবাসতো। কি বলিস? সেই মেয়ে তোর সাথে এত বড় গেম খেলে চলে গেল, আর তুই কিছুই বলি না? আমার তো কেমন কেমন জানে লাগছে। আসলে দোস্ত, আমিও সেই মেয়েটাকে মনে প্রাণে ভালোবাসতাম, তাই কিছু বলতে পারিনি। নীরবে তার চলে যাবার দিকে চেয়েছিলাম। সে যাবার সময় একটা কথাই বলে গেছিল, আমি 2 নৌকায় পা দিয়ে নদী পার হয়ে দেখতে চেয়েছি মজা কি রকম। আর আমি যেন কারো সম্পর্কে না জেনে প্রেমে না পড়ি। বন্ধু আমার প্রেমের স্যাকা খেয়ে একদম দেবদাস হয়ে গেছে। এখন কথা না বলে চল। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখ, আমাকে বোঝাতে আসলে আমি কিন্তু তোর বোনের সাথে লাইন মারবো, মনে রাখিস। আরে বন্ধু, সেটা তো হলো তো তোর জীবন ধন্য, কেননা বিন্দু কারোর সাথে রিলেশন করে না। ওর একটাই কথা, প্রেম করলে একজনের সাথেই করবে, যাকে ও বিয়ের জন্য বেছে নিবে। কি বলিস? তাহলে তো অন্য মেয়ের সাথে লাইন না মেরে তোর বোনের জন্যই আমাকে অপেক্ষা করতে হবে। দেখা যাবে। আমার বোনকে তো চেনো না, যখন চিনবা তখন লাইন মারা তো দূর কি বাত, কথা বলারও সাহস করবি না। এভাবেই ওরা দুই বন্ধু কথা বলতে বলতে সেখান থেকে চলে আসে ক্লাসের রুমে। ওরা লাস্টের একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। স্যার ক্লাস করতে শুরু করে। শিশির এত সময় একদম খেয়াল করেনি যে ওর ক্রাশ ওর সাথে একই ক্লাসে পড়ে। শিশির বাইরের দিকে তাকাতেই সামনের বেঞ্চে দেখতে পায় সেই মেয়েটা বসে বসে স্যারের কথা শুনছে আর কলম কামড়াচ্ছে। শিশির পলকহীন দৃষ্টিতে ওই মেয়ের দিকে তাকিয়ে আছে। কখন যে ক্লাস শেষ হয়ে গেছে ওইদিকে কোনো খেয়াল নেই শিশিরের। এদিকে সেই মেয়েটি শান্তর সামনে এসে, ভাইয়া, এই গাদা বেটা কে? হ্যাঁ, আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে কেন? মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে গিলে খাবে। বিন্দু, ও হলো শিশির। আজকে প্রথম আমার সাথে পরিচয়, আর সবচেয়ে বড় কথা হলো আমার বন্ধু। আমি আজকেই ওকে বন্ধু বানিয়েছি। তুই আসলেই কেমন, যাকে সামনে পাস তাকে ভালোবাসতে গিয়ে ছাকা খাস, আর বন্ধু বানাতে গিয়ে মনে আঘাত পাস। কি করব, আমার যে কপালটাই এমন। তবে শিশিরকে দেখে অমনটা মনে হয়নি আমার। আমি জানি ও খুব ভালো একটা ছেলে। দাঁড়া, তোকে ওর সাথে পরিচয় করিয়ে দিই। ওর সাথে পরিচয় হতে আমার বয়ে গেছে। তোর বন্ধুকে বলে দিই আমার দিকে এমন হ্যাবলার মতো যেন না তাকায়, তাহলে কিন্তু আমি ওর চোখ উপরে নেব। বিন্দু কথাটা বলি আঙ্গুল ছাকাতে ছাকাতে সেখান থেকে চলে যায়। আর ওদিকে শান্ত শিশিরের দিকে তাকিয়ে দেখে শিশির এখনো সেই আগের মতোই তাকিয়েছে সেই দিকে। এই শালা, এভাবে তাকিয়ে কি দেখো? সে কখন থেকে দেখছি তুই কিছু একটা দেখছিস। শান্তর কথা শুনে শিশিরের ধ্যান ভেঙে যায়। আর এইদিকে শিশির শান্তকে বলে, দোস্ত, তুই তো এইসব বুঝবি না। খাইছিস তো শুধু প্রেমের স্যাকা, এখন ফিলিংস কিভাবে বুঝবি? জানিস, আমি আমার ক্রাশকে দেখছি, ওই যে দেখ। এবারও দেখতে পায় বিন্দু সেখানে নাই। আসলে বিন্দু ওর বান্ধবীর সাথে ওয়াশরুমে গেছে, তাই শিশির ওর ক্রাশকে শান্তকে দেখতে পারল না। দূর বেটা, আজকে তুই আমাকে দেখতে পারলি না। তুই আসলেই তোর ক্রাশকে দেখবি বলে দম মারিস আমার সাথে। দূর বেটা, তুই শালা কপাল খারাপের লোক। আমি সারাক্ষণ ওকে 2 চোখ ভরে দেখি, কিছুই হয় না। আর তোকে দেখানোর কথা বললেই ক্রাশ আমার সেখান থেকে গায়েব হয়ে যায়। তুই শালা 34 দেখিয়ে তাবিজ নে। কি আর করব দোস্ত, এখন তো দেখছি তোর জন্য আমাকে কবিরাজের থেকে তাবিজ নিতেই হবে। হয়েছে, এখন চুপ থাক। আমার ক্রাশটা কোথায় গেল সে চিন্তায় আমি বাঁচি না। আর সেই কথা না হয় বাদ দিলাম। তুই তো বলেছিলি তোর বোন আমাদের সাথেই পড়ে, কই আমাকে তো দেখালি না? কেন রে, প্রেম করতে ইচ্ছে করতেছে নাকি আমার বোনের সাথে? আর সে তো একটু আগেই আমার সাথে কথা বলে গেল, আর বলে গেল তুই নাকি ওর দিকে তাকিয়ে থাকোস। শান্তর কথা শুনে শিশির যেন আকাশ থেকে পড়ল। এমন উপক্রম, কেননা ও তো জানেই না যে শান্তর বোনের দিকে তাকায়।
কি বলিস? আমি তোর বোনের দিকে তাকাই, সে বলছে যেখানে আমি এটা জানি না তোর বোন কে। আমি তো ভাই জ্বালাই পড়লাম। তুই তোর ক্রাশকে দেখতে চাইলে দেখতে পারিস না, এখন আবার আমার বোনকে তোর সাথে কথা বলিয়ে দেব। সেও নেই, মনে হয় ওয়াশরুমে গেছে। ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম। তোর বোন আসলেই কিন্তু আমার সাথে পরিচয় করে দিবি। ঠিক আছে মেরে দোস্ত, এখন মন দিয়ে ক্লাস কর তো। আমার আর ভালো লাগছে না, এমনিতেই আমি অনেক চিন্তায় আছি। আমার বোনের সাথে প্রেম করতে গেলে তোর অবস্থা ঠিক কি হবে? কি আর হবে দোস্ত, আমি ঠিকই তোর বোনকে পটিয়ে আমার করে নেব, তুই দেখে নিস। শান্ত কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে অন্য স্যার এসে পড়ে, যার কারণে ওদের আর মত বিনিময় করা হয়ে ওঠে না। এদিকে বিন্দু ক্লাসে চলে আসে, যেটা শান্ত লক্ষ্য করেনি। ক্লাস শেষ হলে শান্তর আগেই বিন্দুর বাসায় চলে যায়, আর এদিকে শিশির শান্তর বোনের সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে থাকে। কিরে হারামি, তুই তো কইলি তোর বোনের সাথে আমার পরিচয় করে দিবি। অনেক সময় তো দাঁড়িয়ে থাকলাম, কিন্তু তোর বোনের তো দেখাই পেলাম না। বন্ধু, আমার বোন এত সহজ না, বুঝলে? যে চাইলেই পেয়ে যাবি, আর অপেক্ষার ফল মিষ্টি হয়, সেটা ভুলিস না। তোর বোনের জন্য অপেক্ষা করতে করতে না জানি আমি নিজেই শহীদ হয়ে যাই। আর তোর বোনের কথা এখন বাদ দিলাম, আমি গেলাম আমার ক্রাশকে খুঁজতে। ওকে না দেখে আমার বুকের ভেতরে কেমন কেমন করছে। প্রেমে পড়ার আগে কত কি হবে। আচ্ছা তুই তাহলে থাক, আমি গেলাম। দেরি করে বাসায় গেলে বিন্দু আমাকে কি করবে ও নিজেও জানে না। আচ্ছা যা, আর তোর বোনকে আমার কথা বলিস কেমন? তবুও যদি তোর বোনের মনে আমার জন্য একটু জায়গা তৈরি হয়। এত সোজা না। আমি বিন্দুকে তোর কথা বলি, আর বিন্দু আমাকে মেরে তক্তা বানিয়ে ফেলুক। আহা, কি ফাইন বুদ্ধি তোর। কথাটা বলি সেখান থেকে শিশিরকে নিয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে আসে। কিছু দূরে এসেই দুজন দুদিকে চলে যায়। আর এদিকে খালামুনি, খালামুনি, কোথায় তুমি? আমাকে ভাত দাও, আমার খুব ক্ষুধা লেগেছে। বিন্দুর কথা শুনে বিন্দুর খালা কিছু বলার আগেই বিন্দুর খালাতো বোন কণা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, কেননা বিন্দুর খালা বাসায় নেই। এই যে আমার কিউট বোন, এভাবে আম্মুকে না ডেকে নিজের খাবার নিয়ে খেলেই তো পারিস। সেটা না করে শুধু শুধু আম্মুকে ডেকে পেটকে অনাহারে রাখছিস। কি করবো আপু, তুমি তো জানোই আন্টির হাতের খাবার না খেলে আমার পেটের কোনায় কোণে ক্ষুধা লেগেই থাকে, যতই খাবার খাই না কেন। হয়েছে, আর বলতে হবে না। এখন একাই খেয়ে নে। আম্মু একটু আব্বুর সাথে বাইরে গেছে কি একটা কাজে। তা তোর ভাই কোথায়? ভাইয়া এখনো আসেনি, আমি একটু আগে এসে পড়েছি। আর ভাইয়া নতুন বন্ধু পেয়েছে, তার সাথেই মনে হয় আড্ডা দিচ্ছে। কি বলিস, শান্ত আবার নতুন করে বন্ধু বানিয়েছে? তাও আবার ওর সাথে আড্ডায় মেতে উঠেছে। আমি তো এবার ওকে খাইছি। আরে আপু, এত রাগ করতেছো কেন? ওইটা মেয়ে বন্ধু নয়, বরং ভাইয়া একটা ছেলে বন্ধু বানিয়েছে। তবে ছেলেটা দেখতে শুনতে ভালোই। তাহলে ঠিক আছে। আচ্ছা তুই খাবার খেয়ে নে, আমি একটু আসি কেমন? কণা কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে বিন্দু বসে বসে খাবার খাচ্ছে। আসলে বিন্দু আর শান্ত ওর খালার বাসা থেকেই পড়ালেখা করে, আর শান্তকে কণা নিজের থেকেও বেশি ভালোবাসে, যেটা কখনো ভাষায় প্রকাশ করে না। তবে শান্ত সেটা বুঝে নাও বোঝার ভান করেই থাকে। শান্ত এ পর্যন্ত যতগুলো প্রেম করেছে প্রায় সবগুলোই কণা ভেঙে দিয়েছে। কণাও শান্ত সেম বয়সে, কিন্তু বিন্দু তবুও আপু বলে ডাকে। এবার বুঝতে পারছেন তো? এদিকে শান্ত বাড়িতে এসে দেখে বিন্দু খাবার খাচ্ছে, তাই ভিতরে আস্তে আস্তে বলে, কি রে বিন্দু, তুই আজকে আগেই চলে আসলি যে? আর আসবি সেটা তো আমাকে একটু বলে আসলি না। ও ভাইয়া, তুই এসেছিস? আসলে আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর তাছাড়া আমি তো জানি আজকে তোর আসতে দেরি হবে, কেননা নতুন বন্ধু পেয়েছিস বলে কথা। ভালো করেছিস। এখন বল, কণা কি বাড়িতে আছে নাকি কোথাও ঘুরতে গেছে? আপু বাড়িতেই ছিল, কিন্তু একটু আগেই কোথায় যেন গেল। তবে তোর উপরে সেই রেগে আছে, তুই কলেজে নতুন নতুন বন্ধু বানিয়ে সময় মতো বাসায় আসিস না। তুই এগুলা ওকে কান পড়া দিয়েছিস, আমি সেটা ভালো করেই জানি। যাই হোক, এখন তো বাড়িতে নেই, যাই একটু আরাম করে নেই। লা 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 লা। শান্ত কথাটা বলেই সিঁড়ি দিয়ে রুমে চলে যায়। আর এদিকে বিন্দু আবারও খাওয়ায় মন দেয়। এদিকে শিশির রুমে এসে ফ্রেশ হয়ে খাবার তৈরি করে খেয়ে নেয়, কেননা শিশির একটা ভাড়া বাসা নিয়ে একাই থাকে। শিশির পকেট থেকে ফোনটা বের করে ওর ভাইয়ের কাছে কল দেয়। কলটা বাতাসে
ভেসে ভেসে সেই মোবাইলে আসতেই রিসিভ করে। হ্যালো ভাই, কেমন আছিস তুই? হ্যাঁ ভাইয়া, আমি খুব ভালো আছি। তা ভাইয়া, তোমরা সবাই কেমন আছো? কতদিন হলো তোমাদের চোখের দেখা দেখি না। আমরা সবাই ভালো আছি। আর তোকে কি আমাদের দেখতে ইচ্ছা করে না বল? তোকে না দেখে আমরাও তো পাগল প্রায়। তাই একটু বাড়িতে এসে ঘুরে গেলেই তো পারিস। কিসের আশায় বাড়িতে যাবো বলো? তুমি বিয়ে করে ঘরে একটা বউ আনলেই তো আমি ভাবির সাথে দুষ্টুমি করলবে বাড়িতে যেতাম, সেটা তো করতেছো না। ওরে বাটপার, বাবা মা তোকে দিয়ে আমার বিয়ের কথা বলতে বলছে, তাই না? আমি তো এইগুলো বুঝি। আসলে তোরা আমাকে কেউ ভালোবাসিস না। আমি একা কতটা সুখে আছি, আর আমাকে বিয়ে দিয়ে তোরা সেই সুখটাকে মেরে ফেলতে চাচ্ছিস। তুমি এমনই একটা কথা বলো, বিয়ে করলে মানুষ আরো আগের থেকে বেশি খুশি ও সুখী হয়, আর তুমি বলছো অসুখী হয়। বিয়ে তো করস নাই, তাই ঠেলা বুঝিসও না। যখন করবি তখন বুঝবি বিয়ে কী জিনিস। আচ্ছা যাই হোক, এখন রাত্রি হয়ে গেছে, পরে কথা হবে। আমি একটা মিটিংয়ে যাচ্ছি। ঠিক আছে ভাইয়া, আর বাবা মাকে আমার সালাম দিও। আর আমি এত তাড়াতাড়ি বাড়িতে যাব না। সেটা তুই যা ভালো বুঝিস সেটাই করিস। আমি তোকে ভালো বলবো না, আবার খারাপও বলবো না। নির্জন কথাটা বলেই কলটা কেটে দেয়। আর এইদিকে শিশিরও শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। আসলে শিশির আর ওর ভাই একদম বন্ধুর মতো। সবসময় দুজনে খোলামেলা ভাবে চলাচল করতেই পছন্দ করে। তাই শিশির ওর ভাইয়ের সাথে খুশি মনেই কথা বলে। এদিকে নির্জন কথাটা বলে শেষ করে কাজে মনোযোগী হয়। কাজ শেষ করে বাসায় চলে আসে। বাবা, তুই এসেছিস? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করতেছি, কিন্তু তোর তো আসার কোনো নামগন্ধই নাই। আমি অফিসের কাজ শেষ না করে কি আসতে পারি? তা বলো, তুমি আমার জন্য কেন অপেক্ষা করছো? তুই কি ভুলে গেছিস আজকে তোর বাবা লন্ডন থেকে ফিরবে, আর তাকে আনতে এয়ারপোর্টে যেতে হবে? না, সেটা আমি ভুলিনি। তবে বাবা ফোন দিয়ে বলেছে তার আসতে রাত হবে, কেননা যেই ফ্লাইটে আসার কথা ছিল সেটা কোনো একটা কারণে বাতিল হয়ে গেছে, তাই পরের ফ্লাইটে আসতে হবে। যাক, তাহলে তো চিন্তা মুক্ত হওয়া গেল। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি বরং তোর জন্য খাবার নিয়ে আসি। আচ্ছা মা, তুমি সেটাই করো। আমি বরং তোমার কথা মতোই কাজটা করে আসি। নির্জনের কথা শুনে ওর মা রান্নাঘরের দিকে যেতে যেতে আবার ফিরে এসে নির্জনকে ডাক দিয়ে বলে, নির্ঝর, তোকে তো বলাই হয়নি। শিশির আমাদের কাছে ফোন কেন দেয় না? নাকি ওখানে কোনো সতীনের মেয়ের চক্করে পরে আমাদের ভুলে গেছে? আরে মা, কি যে বলো না, শিশির কি এমন অমানুষ নাকি? ওর ওখানে সবার সাথে মিলে চলাফেরা করছে, তাই একটু এমন তো করবেই। তবে আজকেই ফোন দিছিল। সেটাও তো কথা। আমার পোলাটাকে কতদিন হলো দেখি না। কত করে বললাম পড়াশোনা না করে একটি চাকরি কর, কিন্তু না, সে আমার কথা শুনলো না। নির্জন ওর মায়ের কথা জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। কেননা ও ভালো করেই জানে এখন ওর মা কথার ফাঁকে ওকে বিয়ের কথা বলবে, কারণ এটা ওদের প্রতিদিনের রুটিন। এদিকে পরের দিন সকালে শিশির কলেজে চলে আসে, আর শান্তকে না পেয়ে বকুল গাছটার নিচে গিয়ে বসে মোবাইলে গুতাগুতি করতে থাকে। শিশির মেসেঞ্জার চেক করতে একটা আইডির উপরে চোখ আটকে যায়, কেননা সেই আইডির নাম দেখে ওর খুব হাসি পায়। ছাট্ট খুকি নাম, দেখলে তো হাসি পাবেই। শিশির একটু আগ্রহ নিয়েই সেই আইডিতে একটা টুক করে মেসেজ পাঠিয়ে দেয়। কিন্তু কষ্টের কথা, সেই আইডি থেকে কোনো রিপ্লাই আসে না, কেননা সেই আইডির মালিক তো অনলাইনে নাই। কিরে, এভাবে একা একা বসে আছিস যে? তোর তো আবার ওই মেয়েকে না দেখলে ভালো লাগে না। কি করব বল, আমি তো তার ঠিকানা মিকানা কিছুই জানি না, এখন কি নামটাও না। আর সেই কখন থেকে গেট পাহারা দিয়াই, তবুও তার আসার কোনো নামগন্ধই নেই। তা কেমন আছিস তুই? আমি অনেক ভালো আছি। আচ্ছা, এমনও তো হতে পারে সেই মেয়ে আগেই কলেজে এসেছে, হয়তো প্রাইভেট পড়ার জন্য, যেমন আমার বোন আমার আগেই আসে। সেটাও তো কথা। আচ্ছা, তুই বারবার তোর বোনের কথা আমাকে মনে করে দিস কেন, যেখানে তুই পরিচয় করাতেই ভয় পাস? আরে ভয় কিসের, আসলে বিন্দু যখন থাকে তখন তো তুই থাকিস না। আচ্ছা যা, আজকে ওর সাথে তোর পরিচয় করিয়ে দেব পাক্কা। শান্তর কথা শুনে শিশির কিছু বলতে যাবে তার আগে শান্ত একটু দূরে দেখতে পায় বিন্দু তার বান্ধবীদের সাথে কথা বলতেছে, তাই শান্তকে ডাকে। ওই বিন্দু, এইদিকে আয় তো, তোর সাথে আমার কথা আছে। ভাইয়া ডাক শুনে বিন্দু কাছে আসতে থাকে, আর এদিকে শিশির তো বিন্দুর দিকে তাকিয়ে হা হয়ে গেছে, কেননা বিন্দুই ওর স্বপ্নের রানী। শিশির তো সেই খুশি যে এটা শান্তর বোন।
দোস্ত, ওই তোর বোন? আমি তো এই মেয়েকেই খুঁজে চলেছি, তুই আরো আগে কেন বললি না মাম্মা? কি, তার মানে তুই আমার বোনকে দেখে ফিদা হয়ে গেছস? আমি জানলে তো আগেই পরিচয় করিয়ে দিতাম। এই তুই একটু চুপ কর, আমি একটু পড়েটাকে দু চোখ ভরে দেখি। সেই কালকের পরে থেকে আর দেখিনি। বাব্বা, এত প্রেম! বন্ধু, একবার শুধু প্রেমটা করে দেখ, তারপর টের পাই বা বোন আমার কি জিনিস। শিশির কিছু বলতে যাবে তার আগেই বিন্দু সেখানে আসে আর বলে, কেননা শিশির ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ভাইয়া, তোর বন্ধুর সমস্যা কোথায়? হ্যাঁ, আমার দিকে এমন হ্যাবলার মতো তাকিয়ে থাকে। তোকে না বলেছি ওকে আমার দিকে তাকাতে মানা করতে? আরে তুই একটি মেয়ে, তাও আবার উপর লেভেলের সুন্দরী, তাহলে আমার বন্ধু ছেলে হয়ে তোর দিকে তো একটু তাকাবেই। হ্যাঁ, বুঝেছি। তুই যেমন লুচ্চা, তোর এই বদমার্কা বন্ধু তেমনি লুচ্চা। তা আমাকে কেন ডেকেছিস সেটা বল। আরে ধুর, কি যে বলিস না। আচ্ছা যাই হোক, তোর সাথে ওর পরিচয় করিয়ে দিই। ও হলো আমার বন্ধু শিশির, আর শিশির এ হলো আমার আদরের বোন বিন্দু। শান্ত কথা বলেই যাচ্ছে, কিন্তু সেই দিকে শিশিরের কোনো খেয়াল নেই, কেননা শিশির যেন বিন্দুকেই দেখতে ব্যস্ত। সেটা দেখে বিন্দু বলে, ভাইয়া দেখেছিস তোর বন্ধুর অবস্থা? দাঁড়া, আমি একটা ইট নিয়ে এসে ওর মাথা ফাটিয়ে দিই। শালা লুচ্চা বেড়া আমার দিকে হ্যাবলার মতো তাকিয়ে থাকে। ধুর, কি বলিস এইসব? দাঁড়াও, ওকে আমি ডাকছি। এই শিশির, শিশির, তোর কি হলো? হ্যাঁ, আমি সেই কখন থেকে ডেকেই চলেছি, তো ডেকেই চলেছি। শান্ত ঝাঁকি দিয়ে কথা শুনে শিশির এবার বিন্দুর উপর থেকে ধ্যান সরিয়ে ফেলে, আমতা আমতা করে বলে, দোস্ত, তুই কি আমার পরিটাকে একটু শান্তিতে দেখতেও দিবি না? কি অপূর্ব সুন্দর! আল্লাহ মনে হয় তার নিজের হাতে আমার জন্য তাকে বানিয়েছে। শিশিরের কথা শুনে বিন্দু তো রাগে ফুঁসতেছে, আর এদিকে শান্ত তো কিছুই বলতেছে না, কেননা ও জানে এখন কিছুই বললে বিন্দু ওকে খবর করে ছাড়বে। আর এইদিকে শিশির কি বলছে সেটা যেন ওর ধারণার বাইরে। শান্ত বারবার শিশিরের শরীরে ধাক্কা দিয়ে বলছে, এই শিশির, কি বলিস? হ্যাঁ, তোর কি মায়ের খাবার ইচ্ছা হয়েছে নাকি? তাড়াতাড়ি জ্ঞান ফের, নাহলে তোর কপালে শনি আছে। বন্ধু, আমি এই মেয়ের জন্য শনি রবি সবকিছুই মাথা পেতে নিজে রাজি আছি। দেখেছিস ভাইয়া তোর বন্ধুর অবস্থা? আমি কি তোকে এমনি বলি? এমন বন্ধু বানানো থেকে দূরে থাক। ডিসকাস্টিং একটা। ধুর। বিন্দু কথাটা বলি সেখান থেকে হনহন করে চলে যায়। তবে ওদের সামনে রাগ দেখালো বিন্দু মনে মনে শিশিরের কাণ্ড দেখে সেই খুশি, কেননা বিন্দু শিশিরকে পছন্দ করতে শুরু করেছে। এই যে মহারাজ, এভাবে আর তাকিয়ে থেকে লাভ নেই। বিন্দু চলে গেছে। শালা, আমার আর কোনো ইজ্জত রাখলি না বোনের সামনে। এভাবে কারোর দিকে কেউ তাকিয়ে থাকে? কি করব বল, তোর বোন এত সুন্দর যে মন চায় শুধু তাকিয়েই থাকি, শুধু তাকিয়েই থাকি। ইস, তুই আরো আগে কেন বললি না এটা তোর বোন? আমি কি জানি নাকি তুই তোলে তোলে আমার বোনকে দেখেই ফিদা হয়ে গেছস? তাহলে তো অনেক আগেই পরিচয় করিয়ে দিতাম। যাই হোক, এখন তো পরিচয় হলি, এখন চল ক্লাসে যাই। চল যাই। আর বন্ধু, তোর বোনের নাম্বারটা আমাকে দে না, একটু মনের কোণে জমে থাকা কথাগুলো বলে হালকা হতাম। হ, আমারে তো পাগলা কুত্তাই কামড়াইছে। তোরে বিন্দুর নাম্বার দিয়ে আমি নিজেই ওর হাতে কেলানি খাই। এমনিতেই বিন্দু যে রাগি মেরে, বাবা দেখলি ভয় লাগে। যা শালা ভিতুর ডিম, তোর থেকে নাম্বার নিতে হবে না। আমি আমার পছন্দের মানুষকে আমার করার জন্য একাই মাঠে লড়বো, তোকে লাগবে না। এইভাবে নানান রকমের কথা বলতে বলতে ওরা ক্লাসরুমের দিকে চলে যায়। ক্লাসে এসে দেখে সবগুলা সিট ভর্তি হয়ে গেছে, শুধুমাত্র একটা বেঞ্চ ফাঁকা আছে, সেটাও বিন্দুর পাশেই। এটা দেখে শিশির তো সেই খুশি। শিশির বিন্দুর পাশে বসে শান্তকে পাশে বসতে দেয়। শিশিরকে দেখে বিন্দু তো চোখ গরম করে এমন ভাবে করে যেন খুব রেগে আছে, কিন্তু ভেতরে ভেতরে খুব খুশি হচ্ছে বিন্দু। এদিকে শিশির সাহস করে চুপে চুপে নরম সুরে বিন্দুকে বলে, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি তো বারবার তোমার ওই চোখের মায়ায় পড়ে যাচ্ছি। কি বললি? আমি তোর দিকে তাকিয়েছি? ওই শালা লুচ্চা, তোর মাঝে এমন কি আছে যে আমি তোর দিকে হাঁ করে তাকিয়ে থাকবো? প্রেমের চোখ দিয়ে দেখলে আমার মাঝে অনেক কিছুই দেখার মতো পাবে, তুমি শুধু একবার ট্রাই করে দেখো। শিশিরের কথা শুনে বিন্দু তো রাগে ফুঁসে থাকে। শিশিরকে কিছু বলতে না পেরে শান্তকে ডাক দিয়ে বলে, ভাইয়া, তোর লুচ্চা বন্ধুকে বলে দে আমার সাথে কথা না বলতে। যদি আমার রাগ ওঠে তাহলে কিন্তু ওর খবর আছে কইলাম।
এই তোরা কি শুরু করলি? একটু চুপ থাক, স্যার যদি দেখে তাহলে মজা বুঝাইবেন। শান্তর কথা শুনে ওরা আর কিছুই বলে না, তবে বিন্দুর আগে ফুসফুস করতেছে। শিশিরের এভাবে তাকিয়ে থাকা দেখে দেখতে দেখতে এভাবে অনেকগুলো দিন চলে যায়। এখন ওদের মাঝে একটু হলেও ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একদিন বিকেলে দোস্ত, অনেকদিন তো হয়ে গেল বিন্দুকে শুধু দূর থেকে ভালোবেসে যাচ্ছি। আর কতদিন এভাবে তোর বোনকে মনের কথা না বলে থাকবো? যদি পাখি উড়াল দিয়ে অন্য খাঁচায় চলে যায় তখন তো শুধু আফসোস করতে হবে। তাই আমি ভাবছি কালকে ওকে ভালোবাসার কথা বলবো। শিশিরের কথা শুনে শান্ত তো মনে হয় আকাশ থেকে পড়লো, কেননা শান্ত অবাক চোখে শিশিরের দিকে চেয়ে আছে আর মনে মনে ভাবতে থাকে। যে মেয়েকে ভালোবাসার কথা বলায় কত ছেলের হাত পা ভেঙে দিছে তার হিসাব নাই, আর ও নাকি বিন্দুকে প্রপোজ করবে। শিশির, তুই যা বলিস সেটা কি ভেবে চিন্তা বলছিস, না এমনি বললি? তোর তোর কি আমাকে মিথ্যাবাদী মনে হয়? হ্যাঁ, যে আমি যেটা বললাম সেটা সত্য কথা না? আরে আমি তোর ওই রাগওয়ালে বোনকে সত্যি অনেক বেশি ভালোবাসি। সেটা তো আমি ভালো করেই জানি, কিন্তু আমার তো তোর জন্য চিন্তার শেষ নেই। কেননা এই পর্যন্ত যতগুলো ছেলে বিন্দুকে প্রপোজ করে এসেছিল সবগুলোই ভালোভাবে হেঁটে এসে ল্যাংড়া হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় গেছে। তাই ভাবছি আমি তোর জন্য আগে হাসপাতালের ভিআইপি একটা সিট বুকিং দিয়ে রাখি। বলা তো যায় না, কখন কি জানি কি হয়। চুপ শালা, কিসের কি আমাকে একটু সাহস দিবি সেটা না করে তুই বরং আমাকে ভয় দেখাইতেছস। তুই তো শালা বন্ধু নামের শত্রু। এভাবেই দুই বন্ধু আরো অনেক কথা বলে। দেখতে দেখতে রাত হয়ে আসে। শিশির খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করতেছে, কিন্তু ঘুম যে ওর চোখে কোনোভাবেই ধরা দিচ্ছে না। চোখ বন্ধ করলেই বারবার বিন্দুর চাঁদ মুখটাই ভেসে উঠতেছে। বিন্দু, তুমি আমাকে কি জাদু করিলা? হ্যাঁ, আমি খাইতে পারি না, ঘুমাতে পারি না, সব সময় শুধু তোমার কথাই মনে হয়। যেভাবেই হোক আগামীকালকে ওকে আমার মনের জমানো সব কথাই বলতেই হবে। শিশির এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। এদিকে বিন্দু আর শান্ত ডিনার করতেছে, কেননা আজকে বাড়িতে শুধু ওরা দুজনেই আছে। কর্ণের একটা জরুরি কাজ থাকায় সেখানে চলে গেছে, ফিরতে একটু দেরি হবে। আচ্ছা ভাইয়া, তোর বন্ধুটা ছেলে হিসাবে কেমন রে? বিন্দু কথাটা বলেই কেমন লজ্জায় পড়ে যায়। আর এদিকে শান্ত বিন্দুর এমন কথা শুনে ওর দিকে অবাক নয়নে তাকিয়ে বলে, বাবা, তলে তলে এত দূর, আর ওর সামনে গেলে রাগানি রূপ। তা ওকে যে মনে মনে পছন্দ করিস সেটা বলিস না কেন? তুই আসলে একটা কথা, তাই তো তোর প্রেম কখনো টিকে থাকে না। কখনো দেখেছিস যে মেয়েরা আগে প্রেমের কথা বলে? এমনিতে লজ্জার কারণে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। সেটাও তো ঠিক, তবে এত চিন্তার কোনো কারণ নেই। আমার বন্ধু তোকে সে প্রথম দেখাই ভালোবাসে, তোর রাগের জন্য কিচ্ছু বলার সাহস করে না। তবে আগামীকাল তোকে ওর মনের কথা বলবে। ভাইয়া, তুই সত্যি বলছিস তোর বন্ধু আমাকে সত্যি সত্যি আগে থেকে ভালোবাসে? ইস, আমি যে কেন আরো আগে তোকে বললাম না, তাহলে আগেই চুটিয়ে প্রেম করতে পারতাম, অন্যের প্রেম দেখে জ্বলতে হতো না। হইছে, আর লজ্জা দেখাতে হবে না। এখন গিয়ে ঘুমিয়ে পড় যা। এমনিতেই কণা বাড়িতে নাই, কোথায় গেছে কে জানে। কি ব্যাপার ভাইয়া, কণা আপুর জন্য মনটা ছটপট ছটপট করতেছে নাকি? ধুর, তুই যে কি বলিস না, ওর মতো পেতনির জন্য নাকি আমার মন ছটফট ছটফট করবে। ধ্যাত, থাক তুই, আমি গেলাম। শান্ত উপরে কথাটা বলি সেখান থেকে লজ্জার একটা ভাব নিয়ে চলে যায়। আর এইদিকে বিন্দু বসে বসে শান্ত যাবার দিকে তাকিয়ে ভাবতে থাকে। তলে তলে ঠিকই ভালোবেসেছে, অথচ সামনে পড়লে এমন ভাব করে যেন ভাইয়া কণা আপুকে দেখতেই পারে না। আসলে এখানে সব পাগলের মেলা, যেমন আমি একটা পাগলটাকে এত ভালোবাসি, তবুও মুখ ফুটে মনের কথাটা বলতেই পারি না। বিন্দু কথাগুলো ভাবতে ভাবতে রুমে চলে আসে। একটু পরে কণাও বাড়িতে ফিরে আসে, সাথে কণার মা বাবাও আসে। এদিকে শিশিরের বাবা বলতেছে, আচ্ছা নির্ঝর, আমার বান্দর ছেলের কি কোনো খোঁজ খবর কি তোর কাছে আছে নাকি? ও একটা বারের জন্য আমার সাথে যোগাযোগ করে না। বাবা, তুমি তো জানোই শিশির নতুন একটা জায়গায় গেছে, তো সেখানে সবার সাথে মিশতে একটু সময় লাগবে। তাই হয়তো শিশির সেই কাজেই ব্যস্ত আছে। তবে শিশির অনেক ভালো আছে, আমার সাথে মাঝে মাঝে কথাও হয়, তাও আবার গুনে গুনে 2 মিনিটের জন্য। কি যে বলিস না। আচ্ছা যাই হোক, আমি চাই ও মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠুক।
এমনিতেই তোর মা তো বলে আমি শুধু তোকে নিয়ে ভাবি, শিশিরকে নিয়ে ভাবি না। ঠিকই তো বলেছি, আমি তো খারাপ কিছুই বলিনি। তুমি সব সময় শুধু নির্ঝরকে নিয়েই ভেবেছো। কখনো কি বলেছো শিশির তুই এটা কর ওটা করিস না? আরে বাবা, নির্ঝর তো আমার সাথে সাথেই থাকে, তাই ওকে বলতে পারি। তোমার ছেলে শিশির কি আর আমার সাথে থাকে নাকি যে ওকে বলবো? এমনিতেই মহারাজের দেখা পেতে আমাকে সাধনা করতে হয়। বাবা মা, তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, তোমরা একটু চুপ করো, আর আমি ঘুমাতে গেলাম। নিজন কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর ঘটনা হলো কি, শিশিরের বাবা যখন দেরিতে দেশের বাইরে থেকে আসবে ঠিক তখনই এমনভাবে দুজনে ঝগড়া করবে, এটা তাদের নিত্যদিনের রুটিন, যেটা শিশিরও নিজন খুব ভালো করেই জানে। সকালে শিশির ঘুম থেকে উঠে চোখ টলতে টলতে ব্রাশ করে ফেলে, একটু রেডি হয়ে নাস্তা বানিয়ে নাস্তা করে শান্তকে কল দেয়। কিন্তু বেচারা শান্ত তো ফোন রিসিভ করে না, কেননা সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। শান্ত ফোন ধরছে না দেখে শিশিরের তো রাগে শরীর গরম হয়ে যাচ্ছে। 3বার ট্রাই করার পরে শান্ত ফোন রিসিভ করে বলে, এই কোন শালারে, সকাল সকাল আমার এত স্বাদের ঘুমের 12টা বাজাই দিলি। আমি মাত্র একটা সুন্দর স্বপ্ন দেখতেছিলাম। তোমার স্বপ্ন আমি পিছন দিয়ে ভরে দিমুনি। শালা বেটা, বাজে কটা দেখছোস? 6:50, আর এখনো পরে পরে ঘুমাচ্ছিস? ওই শালা, আমি যে আজকে বিন্দুকে প্রপোজ করব সেটা ভুলে গেছিস? আরে বেটা, তুই ওকে প্রপোজ করবি তো ও কলেজে গেলে কর না, তা বাদ দিয়ে তুই আমার ঘুমের পেছনে পড়লি কেন? তোকে যদি আমি আমার সামনে 20 মিনিটের মধ্যে না দেখি তো কি সুনামি হবে সেটা তো তুই ভালো করেই জানিস। তোরা যা খুশি করিস, আমি যাব না। এই ফোন রাখ আর আমাকে একটু ঘুমাতে দে। সকাল সকাল ঘুম নষ্ট করে আইছে হুমকি দিতে। শান্ত কথাটা বলেই কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ে, কেননা শান্ত ভালো করেই জানে এখন না গেলে ওর কপালে শনি আছে। আর শিশিরও ভালো করেই জানে শান্ত যতই যা বলুক না কেন সে আসবে ঠিক সময়ের মাঝে। শান্ত রেডি হয়ে নাস্তা করতে এসে দেখে বিন্দু ও কণা আগে থেকে বসে নাস্তা করতেছে। কণা তো শান্ত থেকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেদিকে শান্ত একটুও নজর দেয় না, যদিও আজ চোখে ঠিকই বারবার কণাকেই দেখছিল। কি ব্যাপার ভাইয়া, তুই এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? আর তুই তো সকাল কেন, 9টার আগে কোনোদিন ঘুম থেকে উঠোস না। কি করব বল, ওই শালা শিশুদের যন্ত্রণায় আর বাঁচি না। শালা আমার ঘুমটা নষ্ট করে আইছে হুমকি দিতে। আরে ভাইয়া, তুইও শালা বা সুমন্দি, কিন্তু ও তো শালা না, বুঝলি? কেননা ওর কোনো বোন নেই, তোর আছে। এই তোর ফাজলামি কথাবার্তা বাদ দিয়ে আমাকে তাড়াতাড়ি নাস্তা দে, নাইলে ও আমাকে জিন্দা গিলে খাবে। হাতে গুনে 20 মিনিট সময় দিছে, তার থেকে তো অলরেডি 8 মিনিট সময় ফুরিয়ে গেছে। ভাইয়া, তোকেও গুনে গুনে 20 মিনিট সময় দিচ্ছে। আচ্ছা, সে তোকে নিয়ে এত সকাল সকাল কোথায় যাবে? কোথায় যাবে সেটা তো ও ভালো জানে, আমাকে তো আর বলেনি। শান্ত কথাটা বলে চুপ করে খেতে থাকে। আর এদিকে কণা শুধু বারবার শান্তর দিকে তো বিন্দুর দিকে তাকাচ্ছে, কেননা ওদের কথার আগা মাথা কণা কিছুই বুঝতে পারতেছে না। কণাকে এভাবে অবাক নয়নে তাকিয়ে থাকতে দেখে বিন্দু জিজ্ঞেস করে, ততক্ষণে শান্ত চলে গেছে। আচ্ছা কণা আপু, তুমি এভাবে আমাদের ভাই বোনের দিকে তাকিয়েছিলে কেন? আমি তো এটার মানে কিছুই বুঝতেছি না। আমি তোমাদের দিকেই তাকিয়ে বোঝার চেষ্টা করছিলাম যে তোরা আসলে কি বলতাছিস, কিন্তু আফসোস আমি কিছুই বুঝতে পারিনি। ও আচ্ছা, আসলে আমি ভাইয়ের বন্ধুকে ভালোবাসি, যেটা কখনো বলতে পারিনি। আর সেও আমাকে ভালোবাসে, কিন্তু সেও বলতে পারেনি। কি, তুই কাউকে ভালোবাসিস? আর আমি সেটা জানতে পারিনি। তার ছেলেটা দেখতে কেমন রে? খুব একটা সুন্দর না, তবে বলতে পারো খ্যাতদা সুপার প্রোম্যাক্স। তবে কি করব বলো, তাকে দেখেই যে এই মনের ঘন্টা বেজেছে, তাই তো ভালোবাসতেই হলো। আচ্ছা, দেখা যাবে তুই কোন মডেলের খ্যাত ছেলেকে ভালোবেসেছিস। তোর মুখের কথা আমি একটু বিশ্বাস করব না। এইভাবে ওরা দুজন কথা বলতে থাকে। আর এদিকে শান্ত দেখতে পায় শিশির রাস্তার ধারে ওর জন্য দাঁড়িয়ে আছে। শান্ত শিশিরের সামনে আসতেই শিশির পাশে থাকা একটা লাঠি নিয়ে দেয় একটা দৌড়ানি। দৌড়াতে দৌড়াতে দুজনে হাঁপিয়ে গেছে। তুই কি রে, আমি এত হাঁপাইয়া গেছি আর তুই একটুও হাঁপাস নেই?
মনে হচ্ছে তুই সেনাবাহিনীর ট্রেনিং নিয়ে এসেছিস। শান্তর কথা শুনে শিশির শুধু একটু মুচকি হাসি দেয়, তবে কিছুই বলে না, কেননা এই হাসিটার পেছনে যে লুকিয়ে আছে গভীর রহস্য। দূর বেটা, আমাকে কোন পাগল আছে যে সেনাবাহিনীতে চাকরি দেবে? আর তাছাড়া তোর আসতে এত লেট হলো কেন? তুই জানিস এখন আমি ভালো কিছু পাবো কিনা কে জানে। আরে বেটা, আমি তো তাড়াতাড়ি আসতে চেষ্টা করেছি, কিন্তু নাস্তা করার সময় বিন্দু এটা ওটা বলেই তো দেরি করিয়ে দিল, যেন আমি তোর কাছে ডাঁট খাই। ভালোই করেছে। আমার জান বলে কথা, একটু তো আমার মতো কোয়ালিটি তার মাঝে থাকবেই। এখন চল আমরা ওই জায়গায় যাব। ওই হালা, তুই ওখানে গিয়ে কি করবি? হ্যাঁ, ওখানে তো শুধু ফলের চাষ করে, কেনার মতো কিছুই নেই, শুধু ফুল ছাড়া। আরে বেটা, তুই এত কথা কেন বলিস? হ্যাঁ, তুই জানিস না আমি আজকে বিন্দুকে প্রপোজ করব, তার জন্য ফুল কিনতেই সেখানে যাচ্ছি। আহা, কি প্রেম, কি মধুময় ভালোবাসা। দোকান থেকে ফুল কিনলে হয়, আবার ফুল কিনতে নাকি যেতে হবে বাগানে। ন্যাকামি দেখলেই শরীর ঝিনঝিন করে। তারপর কথা বলতে বলতে ওরা একটা ফুলের বাগানে চলে আসে, যেখানে শুধু নানান রকমের গোলাপ ফুলের চাষ হয়। শুধু শিশির বাগান মালিকের সাথে কথা বলে, সাদা, কালো, গোলাপি, লাল সহ বিভিন্ন রকমের গোলাপ ফুল নিয়ে একটা বুকে তৈরি করে নিয়ে আসে। দুজনেই কলেজে এসে বসে আছে। কিরে দোস্ত, তোর বোন কোথায়? আমার তো আর তর সইছে না, একটু ফোন দিয়ে দেখ না সে কোথায় আছে। তোদের এই প্রেমের কাছে তো আমার মনে হচ্ছে ইউসুফ জুলেখার প্রেমও ফেল মারবে। আরে বেটা, মেয়েদের সাজুগুজু করে কলেজে আসতে একটু দেরি তো হবেই, তাই না? এ তো আমাদের মতো নয় যে একটি শার্ট আর একটি প্যান্ট পরে হাত দিয়ে চুল ঠিক করতে করতে কলেজে পেয়ে যাই। তুই আমার সাথে মজা নিতেছোস না? দেখিস তোর প্রেমের সময় আমি কিভাবে মজা নিই। সাধ্য কিছু বলতে যাবে, তার আগে দেখতে পায় বিন্দু কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে। শিশির আর দেরি না করে বিন্দু বকুল গাছের নিচে আসলেই বিন্দুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। বিন্দু তো শিশিরকে ওর সামনে এভাবে বসতে দেখে অবাক, আর পুরো কলেজের সবাই ওদের দিকে তাকিয়ে আছে। শিশির বিন্দুর দিকে নিয়ে আসা গোলাপের বুকিটা বাড়িয়ে দিয়ে বলে, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন ভেবেছিলাম তুমি শুধু আমার জন্যই এই পৃথিবীতে এসেছো। নাটোরের বনলতা সেনকেও হার মানায় তোমার সৌন্দর্য। সময়ের বোবা ট্যানেলের লম্বা পথ পেরিয়ে আজ এসে সামনে দাঁড়িয়েছি তোমার। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছি। তুমি এখন আমার স্বপ্ন বাস্তব সবটা জুড়ে। কথাটা তোমাকে কখনো সামনাসামনি বলতে পারিনি, তাই আজকে এই মধুর লগনে বলছি। ওগো প্রিয়, তোমাকে যে বড্ড বেশি ভালোবাসি। আই লাভ ইউ বিন্দু। শিশির কথাগুলো বলে ফুলের বুকিটা হাতে নিয়ে চুপটি করে বসে থাকে। অধীর আগ্রহ নিয়ে তাকিয়েছে বিন্দু দিকে, কিন্তু বিন্দু কিছুই বলছে না। কিছু সময় পরে বিন্দু শিশিরের হাত থেকে ফুলগুলো নিয়ে এমন একটা কাজ করে যেটা থেকে সবাই তো অবাক, কেননা যেটা করেছে সেটা কেউ বিশ্বাস করতে পারছে না। কারণ বিন্দু শিশিরের হাত থেকে ফুলের গুচ্ছটা নিয়ে আই লাভ ইউ চু বলে শিশিরের ঠোঁটে সবার সামনেই নিজের ঠোঁট জোড়া আটকে দেয়। আহ, কি লজ্জা, কি লজ্জা! এদিকে সবাই অবাক হয়ে যেন সিনেমাটা দেখতেই ব্যস্ত, তাই শান্ত এসে বলে, কি রে শিশির, তোরা কি লজ্জা শরমের মাথা পুড়িয়ে খেয়েছিস নাকি? হ্যাঁ, দেখ সবাই তোদের দিকে তাকিয়ে হা করে ফ্রিতে সিনেমা দেখছে। আসলে আজকালকার ছেলে মেয়েদের লজ্জা বলতে কিচ্ছুই নেই, সেটা তোদেরকে দেখে বুঝতে পারলাম। শান্তর কথা শুনে দুজনেই যেন অনেকটাই লজ্জা পেয়ে একে অন্যকে ছেড়ে দেয়। আর বেচারে বিন্দুর কথা নতুন করে আর কি বলবো, সে তো লজ্জায় পুরাই লাল হয়ে আছে। যেন কেউ বিশ্বাস করতেই পারছে না বিন্দু এইভাবে শিশিরকে মেনে নিবে। কেননা এর আগেও অনেকেই বিন্দুকে প্রপোজ করেছে, কিন্তু বিনিময় পেয়েছে শুধু হাসপাতালে শুয়ে শুয়ে নার্সের সেবা। শিশির একটু স্বাভাবিক হয়ে শান্তকে বলে, আইসি আমাদের সাধু বাবা। এই তুই আর কথা বলার সময় পাইলে না, তাই না? দেখছিস আমরা একটা রোমান্টিক মুডে আছি, সেটাও বুঝিস না। দেখ কতটা লজ্জা পেয়েছে আমার জান পাখিটা। ইস, লজ্জায় যেন মুখটা লাল হয়ে গেছে। হ, তোমরা শরম লজ্জার মাথায় খেয়ে মজা করবা, আর আমি বললেই দোষ, তাই না? একটু তো শরম করতে শেখ। ভাইয়া, তুই এভাবে বলছিস কেন? এত বছর পর ভালোবাসার মানুষকে কাছে পেয়ে আবেগকে আর ধরে রাখতে পারিনি, তাই তো এমনটা করে ফেলেছি। হইছে, আর বলতে হবে না। এখন তাহলে শিশির চল,
তুই আমাকে ট্রিট দিবি। নতুন প্রেমের ট্রিট খেতে মজাই আলাদা। হ্যাঁ চল, কত খাবি আমিও দেখবো। তবে বন্ধু, বেলটা কিন্তু তোমাকে দিতে হবে, কেন আমি টাকা দিয়ে তোমাকে ট্রিট দিতে পারবো না। লোকে বলবে তুই বিয়ের আগেই বোনের বয়ফ্রেন্ডের টাকায় খেয়েছিস। এটা শুনতে আমার কি ভালো লাগবে বল? লোকে বলুক আর যাই বলুক, তাতে আমার কিচ্ছুই যায় আসে না। কথা একটাই, তোকে ট্রিট দিতেই হবে। আমি তোর টাকার ফালুদা না করে এক পাও নড়ছি না। কথা ফাইনাল। শিশির শান্তর কথা শুনে বিন্দুর মুখের দিকে তাকিয়ে শান্তকে একটু নরম স্বরে বলে, দোস্ত, সত্যি কি তোকে ট্রিট দিতেই হবে? মনটাকে একটু নরম করে ট্রিটের কথা স্যাক্রিফাইস করলে হয় না? না দোস্ত, কোনো অভিনয় চলবে না। এখন তাড়াতাড়ি চল রেস্টুরেন্টে। আমার যে আর একটুও তর সইছে না। কতদিন হলো এমন রেস্টুরেন্টে বসে প্রেমের ট্রিট খাই না। চল। আমি খুব ভালো করেই জানি তুই আজকে আমার পকেট খালি করেই ছাড়বি। তা তোর যে একটা বান্ধবী আছে, তাকেও নিয়ে যাবি নাকি? শালা তুই প্রেমিকার ভাই বলে কিছু বললাম না, তাহলে ট্রিট তোমাকে দিতাম। শালা কষ্ট করে প্রেম করলাম আমি, আর ট্রিট নিবে নুনি। না রে, মিম তো দেশের বাইরে গেছে। কবে আসবে সেটাও আমি জানি না, কেননা ও এই যাত্রায় আমাকে কিছুই বলে যায়নি। আর তাছাড়া ওরা অনেক বড় লোক, তাই কখন দেশের বাইরে যায় আবার দেশে আসে সেটা বলা মুশকিল। ও আচ্ছা, বুঝলাম। সে থাকলে তো আমাকে অন্তত বিলটা দিতে হতো না, সেই সুযোগটা থেকে আমি বঞ্চিত হলাম। এই যে তুমি এমন করো কেন? হ্যাঁ, তুমি তো দেখছি খুব কিপটা। আমরা নতুন প্রেমের বাঁধনে জড়িয়েছি, একটু ট্রিট তো দিতেই হবে। কেননা বড়দের আশীর্বাদেরও তো একটা দরকার আছে প্রেমকে টিকিয়ে রাখতে গেলে। টাকা তো কামাই করতে হয় না, তাই টাকা কামানো যে কতটা কষ্টের সেটা বোঝো না। আরে বিন্দু, সেটা না, আমি তো এমনিতেই তোমার ভাইয়ের সাথে মজা করলাম। এভাবে কথা বলতে বলতে ওরা পাশের একটা রেস্টুরেন্টে চলে আসে। তিনজনেই একটা টেবিলে বসে শিশিরের পছন্দ মতো সবার জন্য খাবার অর্ডার করে। খাবার দিয়ে গেলে সবাই তৃপ্তি সহকারে খাবার খেয়ে নেয়। তারপরে বিল মিটিয়ে চলে আসে আবার কলেজে। আচ্ছা বাবু, তুমি থাকো, আমার একটা কাজ আছে, তাই আমি বাড়িতে চলে গেলাম। আর ভাইয়া, তুই তো ভালো করে জানিস আজকে কণা আপু কোথায় যেন যাবে, তাই আমাকেও সঙ্গে যেতে হবে। সেইটা আমি জানি। তবে আমার কথা তোকে যদি বলে তাহলে তুই বলবি যে আমার কথা তুই কিচ্ছুই জানিস না। হ্যাঁ, তোমার বুদ্ধি শুনে আমি আপুর হাতে মায়ের খাই, তাই না? আপু যে মানুষ, তার কাছে তো উকিলও হার মানে। সেইখানেই তো মরেছি রে। আমি যেটাই করি না কেন, কোনো না কোনো ভাবে সেটা বুঝে যায়। শখের বসে এতগুলা প্রেম করলাম, আর ওই শাকচুন্নি আমার সব প্রেম নষ্ট করে দিল। শান্ত আর বিন্দু যে কথা বলছে সেটা যেন শিশির নীরব বাঘ অতিথির মতো দাঁড়িয়ে শুনিয়ে যাচ্ছে, কেননা ওদের সব কথা যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। শিশির অনেকটা সময় পরে একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা বিন্দু, তুমি ওর সাথে কি বলতেছো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর তোমাদের কথার মাঝে যে নামটা বললে, কণা নাকি, সে কে? কি ব্যাপার জানু, তুমি ভাইয়ার বন্ধু, অথচ এখনো কণা আপুর কথা ভাইয়া তোমাকে বলেনি? এই ভাইয়া, এটা কেমন করে? আসলে বিন্দু, আমি কণার কথা শিশিরকে এখনো বলিনি। আর তুই তো জানিস আমি কণার সাথে তেমন মিশি না। বন্ধু, এটা বিন্দু কি কথা শোনাইলো? হ্যাঁ, তুই আমার থেকে এমন একটা কথা গোপন রেখেছিস, এটা তো আমি মানতে পারতেছি না। আসলে হয়েছে কি দোস্ত? আরে বেটা, তুই তো কোনো কথাই বলিস না, আমার তোকে চেনা হয়ে গেছে। আচ্ছা বিন্দু, তুমি একটু খুলে বলো তো আসলে কাহিনীটা কি? আসলে কণা হলো আমার খালাতো বোন। কণা আপু ভাইয়াকে খুব বেশি ভালোবাসে, কিন্তু কখনো বলে না। তবে সেটা আমি জানি, আর তার জন্যই ভাইয়া কোনো প্রেম করলে আপু সেই মেয়ের খবর করে ছাড়ে। এখন বুঝছে তো নাকি? ওরে শালা, বন্ধু আমার ঘরের মাঝে বউ রেখে বাইরে কন্যা খুঁজে বেড়ায়, আমার নিজের ট্রিট না দিয়ে আমার থেকে ট্রিট নিল। শান্ত রে, তোরে তো আজকে আমি খাইছি। শিশির কথাটা বলা মাত্রই শান্তকে আর ভয় খেয়ে, কেননা শান্ত শিশিরের এমন কথা শুনেই সেই একটা ভাগা দিচ্ছে। তো পেছনে পেছনে শিশিরও হোসেন বোল্টের গড়িতে দৌড়াতে শুরু করে। আর এইদিকে শান্তকে ধরে না পেয়ে শিশির হাঁপাতে হাঁপাতে বিন্দুর কাছে এসে বলে, শালা রে, একটুর জন্য আমি ধরতেই পারলাম না। ওরে ধরতে পারলে তো খবর করতাম। এই তুমি থামো তো, আর আমি গেলাম, তুমি থাকো। বাই বাবু, টেক কেয়ার। কল দিও কিন্তু। বিন্দু কথাটা বলেই শিশিরের থেকে একটু দূরে গেলেই শিশির আবারও দৌড়ে বিন্দুর সামনে এসে দাঁড়িয়ে পড়ে, যেটা দেখে বিন্দু অনেকটা অবাক হয়ে চোখের ইশারায় বোঝায়, এই যে মিস্টার ফাজিল, আমি না তোমাকে বলে আসলাম, তাহলে এখন আবার কি হলো?
তুমি চলে গেলে আমার বেশি ভালো লাগবে একা একা। তাই তো সিদ্ধান্ত নিলাম তোমার সাথে হেঁটে হেঁটে বাসার দিকে যাই। আর তাছাড়া হারামিটাও তো পালিয়েছে। পাগল একটা। আচ্ছা তাহলে চলো আমার সাথে। তবে হ্যাঁ, আমার বাসায় কিন্তু তোমাকে কোনোভাবেই নিতে পারবো না, এটা আমি আগেই বলে দিলাম। কেন কেন? তুমি আমাকে তোমার সাথে বাসায় নিয়ে গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনে? শিশিরের কথা শুনে বিন্দু শিশিরের কপালে হালকা একটা আঙ্গুল দিয়ে গুঁতা দিয়ে আস্তে করে বলে, তুমি আসলে একটা বুদ্ধু। আরে আমার পাগল, আমি একটা অবিবাহিত মেয়ে হয়ে তোমাকে বাসায় নিয়ে গেলে সবাই বুঝি আমাকে ভালো মেয়ে বলবে? হ্যাঁ সেটাই তো। আচ্ছা যাও, আমি তোমার বাসায় যাব না। ম্যাডাম, এখন তো তাহলে আমি আপনার সাথে যেতে পারি? চলেন মহারাজ। বিন্দু কথাটা বলেই দুজনেই হাসতে হাসতে বাসার দিকে চলতে শুরু করে। দুজনেই হাসছে আর এটা ওটা বলে খুনসুটি করতেছে। এদিকে শান্ত গিয়ে একটা দোকানে বসে একটা সিগারেট মুখে দিতেই পকেট থাকা ফোনটা কান্না করতে শুরু করে। শান্ত ফোনটা বের করে স্ক্রিনে তাকিয়ে দেখে মিম কল দিছে। তাই শান্ত আর এক মুহূর্ত দেরি না করে কলটা রিসিভ করে। ওই হনুমান, তোর কলটা রিসিভ করতে এত সময় লাগে? আমি মনে হয় তোর কল রিসিভ করার জন্য ফোনটা হাতে নিয়ে বসেছিলাম, যে কল আসার সাথে সাথেই ধরে ফেলবো। আর তুই তো যাওয়ার পর আমার কোনো খবর নেসনি, আমাকে তো ভুলেই গেছিস। না রে, তোকে কি ভোলা যায়? আসলে আমি একটু ব্যস্ত থাকায় তোর সাথে কথা বলতে পারিনি। তবে তোর সাথে কালকে কলেজে দেখা হচ্ছে মামা। কি তুই দেশে আইছস আর আমি জানি না? তুই আসলে একটা সেলফাস মানুষ। আচ্ছা, আমার তোকে না জানিয়ে দেশে আসার সাথে সেলফিশের কি সম্পর্ক? সেটাই তো আমার এই চুলে ভরা মাথায় ঢুকছে না। তোর মাথায় তো আছে শুধু গোবর, তাই এসব ঢুকবেও না। তুই আসবি জানালে আমি এয়ারপোর্টে চলে আসতাম, আর ঘুরে ঘুরে কত কি দেখতে পারতাম। ইস, বিমানের এয়ার হোস্টেল গুলো কি সুন্দর রে, দেখলেই মনে হয় তাকিয়ে থাকি। হ, বিশেষ করে আমাদের বাংলাদেশ আর ভারত পাকিস্তানের গুলা বেশি সুন্দর, তাই না? শালা লুচ্চা বেটা, চল ফোন রাখ। মিম কথাটা বলি শান্তর মুখের উপরে কলটা কেটে দেয়। আর এদিকে শান্ত হতাশ না হয়ে নিরাশ হয়ে বাসায় আসতেই দেখে বাসায় বড় একটা তালা ঝোলানো। কেননা বাসায় কেউ নেই, আর দারোয়ানকে চাবির কথা বললে বলে তার কাছে কোনো চাবি রেখে যায়নি। তাই শান্ত রাগে ক্ষিপ্ত হয়ে কনার কাছে কল দেয়। আর শান্ত কল দিতেই কনা ঠাস করে কলটা রিসিভ করে। আরে বাবা, তুমি আজকে নিজে থেকেই কল দিলে যে? সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে গো? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমার কল আমার ফোনে আসবে। কেন? সূর্য প্রতিদিন যে দিক থেকে উঠে আজকেও ঠিক সেই দিক থেকেই উঠেছে। আর তাছাড়া আমার ফোন থেকে তোর ফোনে কল যাওয়া কি মোবাইল কোম্পানির নিষেধ আছে? না, সেটা না। তুমি তো আমার ফোনে কখনো কল দাও না, তাই তো কি জিজ্ঞেস করলাম। নাকি তোমাকে এইটুকু জিজ্ঞেসও করতে পারবো না? না, ঠিক সেটা না। আর তাছাড়া আমরা তোদের বাড়িতে থাকি, সেই সংবাদে এতটুকু তো শুনতেই হবে। যাক এসব, এখন এটা বল, বাড়িতে তালা মেরে চাবি নিয়ে গেছিস কেন? আমি এখন ভিতরে ঢুকবো কিভাবে? এমনিতেই ক্ষুধার জ্বালে পেটটা আমার কান্না করতেছে। আহ সোনা গো, আমার কতই না কষ্ট হচ্ছে, তাই না বাবু? তুমি আমার কাছে চলে আসো। এখানে অনেক সুন্দর সুন্দর খাবারের আয়োজন করা আছে, দেখলেই তোমার মন ভরে যাবে। হ, তোর খাবার তুই খা, শালা শাকচুন্নি ভূতনি। তোকে হাতের কাছে পেয়ে নেই, তারপরে দেখাবো মজা। এই শান্তকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রাখা, তাই না? শান্ত কথাটা বলেই কলটা কেটে দেয়। আর এইদিকে শান্তর এমন কথা শুনে কণা তো হাসতে হাসতেই যেন নাচেহাল। পাগল একটা, সামনে কখনো এমন করে কথা বলে না। আর দূরে আইসি, এখন সুন্দর করে কথা বলতেছে, তাও আবার হালকা ছাঁচালো সুরে। কণা কথাগুলো ভাবছে আর নিজে নিজেই মিটমিট করে হাসছে, যেটা দেখে বিন্দু কোথাও থেকে এসে কণাকে জিজ্ঞেস করে। আচ্ছা আপু, আমি সে কখন থেকে লক্ষ্য করতেছি তুমি ফোনটা কানের কাছে ধরার পর থেকে কেমন চেঞ্জ হয়ে গেছো। এভাবে হাসতেছো কেন শুনি? আরে বিন্দু, হাসি কি আর সাথে? তোর ভাই কল দিছিল, আমি তো বাসায় তালা লাগাইয়া আইছি, যেন তোর ভাই রাগে ফায়ার হয়, তাই কল দিছিল। ওরে বাবা, ভাইয়া তাহলে এতদিন পর হলেও নিজের মোবাইল থেকে তোমাকে কল দিল? নাও, এবার তোমাদের প্রেমটাও জমে উঠবে দেখো। হ্যাঁ, তোর ভাই আমাকে দেখতেই পারে না, আর তুই বলছিস আমাদের প্রেম জমে ক্ষীর হবে?
আরে আপু, তুমি একটুও চিন্তা করিও না, আমি সব কিছুই করে দিব। এই বিন্দু থাকতে কোনো সমস্যাই নেই, বুঝলি? এভাবে ওরা দুজন নানান রকমের কথা বলতে শুরু করে। আর এইদিকে শান্ত শিশিরের বাসায় আসার জন্য রওনা দেয়। কিছু সময় পরে শিশিরের বাড়ির সামনে এসে শিশিরের নাম্বারে কল দেয়। একবার দুবার কল দেয়, তবুও শিশির যেন ফোন ধরার নামগন্ধই নেই। তাই লাশবারের মতো শেষ কল দিতেই শিশির কলটা রিসিভ করে বলে, ওই হোমন্দি, আমি কি তোর বইনের লগে প্রেম করি নাকি যে তুই আমাকে ফোন দিয়ে দিয়ে ঘুমের 12টা বাজস? আমার এত সাদের ঘুমটা গেল রে। হুমন্দি নাকি হেটা তো মুই তোরে পরে বুঝাই তাসি, আপাতত তুই আগে ঘরের দরজাটা খুলে দে। শান্তরমের কথা শুনে নিমিষেই যেন শিশিরের ঘুমটা কোথায় হারিয়ে যায়। কেননা শিশির না দেখে কলটা রিসিভ করেছিল, তাই দেখতেও পায়নি মোবাইলের ওপাশে ঠিক খেয়ে আছে। শিশির উঠে গিয়ে দরজা খুলতেই আমার বোনের লোকে তো ঠিকই ডুবে ডুবে প্রেম করো, আর আমাকে বলিস কিনা প্রেম করিস না। আরে শালা, আমি ঘুমের মাঝে তোকে কি বলছি সেটা কি আমার মনে আছে নাকি? তা তুই এখন আমার মতো গরিবের বাসায় কেন? বারে, আমি বুঝি তোর বাসায় আসতে পারবো না? আচ্ছা থাক, তাহলে চলে যাচ্ছি। আরে বেটা, তুই রাগস কেন? আমি কি তোকে ওই কথা বলেছি নাকি? আসলে তুই তো আমার বাসায় আসতেই চাস না ভাবিকে রেখে, তাই একটু কনফিউশন দূর করার জন্য জিজ্ঞেস করলাম। আর বলিস না রে দোস্ত, আমি আছি বড় জ্বালায়। কনা আর তোর ফাজিল গার্লফ্রেন্ড আমারে বাইরে রেখে বাসায় তালা মেরে গেছে। এখন আমি বাড়িতে ঢুকতে পারিনি, তাই ভাবলাম তোর সাথে আড্ডা মেরে আসি। তা তোর হাড়িতে কি খাবার আছে? তাড়াতাড়ি দে না, আমার ক্ষুধায় পেটটা পুরো কান্নাকাটি করতেছে। দোস্ত, তোর ক্ষুধা লাগছে আগে বলবি না? আচ্ছা তুই 1 মিনিট বসে, আমি একটু তোর জন্য ডিম ফ্রাই করে নিয়ে আসি। মুরগির তরকারি আছে, আর সেটাও একটু গরম করে নিয়ে আসি। না রে, এসব করতে হবে না, তুই যেমন আসে আমাকে তেমনই খাইতে দে। আমার যে ক্ষুধায় তোর সইছে না। আমাকে তো পাগলা কুকুরে তাড়া করছে, তোর এইসব খাইতে দেই আর তুই আমার গার্লফ্রেন্ডের কাছে গিয়ে বল, আর সে আমাকে পাটার উপরে তুলে মরিচ পেশার মতো করে পিসুক, তাই না? বসেক বলছি 5 মিনিট। আর এই যে এই কেকটা ধীরে ধীরে খেয়ে পেটকে সান্ত্বনা দে, কেমন? শিশির কথাটা বলেই সেখান থেকে চলে যায় রান্নাঘরে। আর ওইদিকে শান্ত শুয়ে শুয়ে সেই কেকটা খেতে থাকে। শিশির বেশ কিছু সময় পরে ডিম, আলু ভাজি আর মুরগির তরকারি গরম করে নিয়ে আসে। ভাত যেহেতু রাইস কুকারে আগেই ছিল, তাই আর ভাত গরম করা নিয়ে কোনো চিন্তা করতে হলো না। শিশির শান্তর সামনে সবকিছু নিয়ে এসে রাখলে শান্ত খেতে শুরু করে শিশিরকে সঙ্গে নিয়ে। দোস্ত, তুই যে এত ভালো রান্না করিস, কই আমাকে তো আগে কখনো বলিসনি। আমি তোকে বলি, আর তুই সব সময় এসে আমার বাসায় বসে থাক খাবার জন্য, তাই না? আমার টাকা ফোরানোর খুব ভালো পরিকল্পনা তোর দেখছি। আর আমি কই ভালো রান্না করি? হ্যাঁ, রান্না তো বিন্দু ভালো করবে। কইছে বিন্দু রান্না করবে? আরে হারামি, আমার বোন তো কোনোদিন রান্নাই করে নাই, তাহলে রান্না করতে কিভাবে পারবে? আর আমি আসলেই তোর বাসায় পড়ে থাকতাম। বন্ধুর হাতের রান্না এত টেস্ট, তাহলে মিস কি আর করা যায় না খেয়ে? আমার বন্ধু খুব লাকি রে, তোর মতো মানুষকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে পেয়েছে। দেখ, আমাকে এত পামের কথা শুনে ভাবিস না আমি তোর জন্য সব সময় রান্না করব। আজকে করছি কারণ তুই খেয়ে আসোস নাই, আর হাজার হলেও তোর কষ্ট তো আর দেখতে পারে না। আমি তো সেটা জানি, তাই তো আমি বারবার তোর বাসায় আসবো খাবার জন্য। আচ্ছা, খাওয়া তো শেষ, এখন চল এইগুলো সব পরিষ্কার করে ফেলি। না দোস্ত, আমি একাই সব করতে পারবো, তোকে কিছু করতে হবে না। একটু কাজ করে দাওয়াত খাওয়ার দাবি করবি, আমি মনে হয় তোর চাল বুঝি না। এইভাবেই দুই বন্ধু আরো অনেক কথা বলে। দুই বন্ধু গল্প করতে করতে কখন সে ঘুমিয়ে যায় সেটা দুজনেরই অজানা। বিকেল থেকে ঘুম থেকে উঠে আবার বাইরে ঘুরতে আসে। সেখান থেকে যে যার বাসায় চলে আসে। শান্ত বাসায় ঢুকতেই দেখে বিন্দু আর কণা সোফায় বসে কণা বলতেছে, ওই শাকচুন্নি, তোদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, এভাবে বাড়িতে তালা লাগিয়ে যাস? তোরা জানিস আমি সে কখন থেকে বাড়ির বাইরে? ভাইয়া, প্রতিদিন তো বাড়িতেই থাকিস, আজকে না হয় একটু বাইরে থেকেছিস, তাতে কি এমন হয়েছে? হ্যাঁ, আর তাছাড়া তুই তো শিশিরের বাসায় মজা করেই আসলি। কি রে, আমি বাড়িতে আসার আগেই আমি যে শিশিরের বাসায় ছিলাম সেই খবর তোর কানে পৌঁছে গেছে? আরে বয়ফ্রেন্ড যেহেতু ও আমার, তখন এই কথাটা তো আমার জানারই কথা, তাই না? আর তাছাড়া মোবাইল থাকলে নেট তো তার কাছে আগে আসে, বুঝিসনি? ভাইয়া,
তোর বন্ধু হলো নেটওয়ার্ক আর আমি হলাম তার মোবাইল। বাহ, তুই তো দেখছিস শিশিরের সাথে থেকে থেকে খুব ভালো কথা শিখে গেছিস। তবে শিশিরের বাচ্চার খবর আছে। কি বললি ভাইয়া? খবরদার, তুই আমার কলিজাকে কিছুই বলবি না। যদি একটা কিছু বলিস তো কিন্তু খবর আছে, হ্যাঁ। এদিকে শান্ত আর বিন্দু এভাবে কথা বলতেই ব্যস্ত। কণা যে তাদের দিকে হাঁ করে তাকিয়েছে সেই দিকে যেন কোনো খেয়াল নেই। কণা একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা বিন্দু, আমি তো জানি শিশির শান্তর বন্ধু, কিন্তু সে তোর বয়ফ্রেন্ড কি করে হলো? ও আপু, তোমাকে তো বলাই হয়নি, আমি তোমার পাগলটার বন্ধু শিশিরের প্রেমে পড়ে গেছি। ইস, কত সুন্দর করে সবার সামনে প্রপোজ করলো, সিনটা এখনো চোখের সামনে ভেসে আছে। আমারটা যে কবে বুঝতে পারবে এই মনের কথা কে জানে। বিন্দু, তুই কিন্তু ভালোই করছিস। আমিও শুনেছি শিশির ছেলেটা অনেক ভালো একটা ছেলে। হ্যাঁ, বুঝেছি। তুমি যে কত ভালো সেটা আমার ভালো করেই জানা আছে। পারো তো শুধু অন্যের মনকে কষ্ট দিতে। কোনোদিন মনের লাইব্রেরিতে সাজিয়ে রাখা প্রেমের বইটা পড়েও দেখলে না। কণা কথাটা বলেই সেখান থেকে চলে যায় ওদের কথা না শুনে। এদিকে শান্ত তো কণার বলা কথা নিয়েই পড়ে আছে। সেটা দেখে বিন্দু বলে, ভাইয়া দেখ, জীবনে তো আর কম মেয়ের সাথে প্রেম করলি না, সবগুলোর সাথে আপু তোর ব্রেকআপ করেছে যে কোনো ভাবে। জানিস ভাইয়া, একটা মেয়ে কতটা ভালোবাসলে এরকম করতে পারে? আমি বলি কি, তুই আপুকে তোর মনের ঘরে জায়গা দে, খুব বেশি ভালোবাসে তোকে। ধুর, তুই পাগল নাকি? ওর মতো পাগলিকে ভালোবাসতে যাব আমি? নো ওয়ে। শান্ত কথাটা বলি সেখান থেকে রুমে চলে আসে। আসলে শান্ত বাইরে থেকে বোঝায় কণাকে পছন্দ করে না, কিন্তু ভেতরে ভেতরে কণাকে ঠিকই পছন্দ করে। কিন্তু শান্তর কেন জানি কণাকে রাগাতেই বেশি ভালো লাগে। এদিকে কণা সিঁড়িতে দাঁড়িয়ে শান্তর বলা কথাগুলো শুনে দৌড়ে রুমে এসে কান্না করতে থাকে। চোখের জলে যেন বালিশ ভিজে একাকার। ও কেন বোঝে না আমি ওকে কতটা ভালোবাসি? একটা মুহূর্তের জন্য আমি ওকে চোখের আড়াল করতে পারি না। ওকে না দেখলে যেন আমার দম বন্ধ হয়ে আসে। তবুও কেন বোঝে না? কণা এসে বলছে আর চোখের জলে বালিশ ভিজিয়ে ফেলছে। এভাবেই দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল চলে আসে। এ রাত থেকে সকাল অবধি কণা শান্তর সাথে একটা কথা বলেনি। সেটা দেখে শান্ত তো পুরাই অবাক। আর অবাক তো হবারই কথা, তাই না? আচ্ছা বিন্দু, কোনা কাল থেকে আমার সাথে কথা কেন বলতেছে না? আমি তো কিছুই বুঝতেছি না। আপু তোমার সাথে কথা বলে না সেটার আমি কি জানি? তোকে আগেই বলেছি আপুকে আপন করে নে। না, আমার কথা তো শুনলি না। বিন্দুর কথার কোনো জবাব না দিয়ে শান্ত নাস্তা করে কলেজের দিকে চলে যায়। এদিকে বিন্দু কন্যাকে বলে, আপু, তুমি এভাবে মন খারাপ করে কেন বসে আছো? আমি বলেছি তো ভাইয়া একদিন ঠিক তোমার কষ্টটা বুঝতে পারবে। সেই দিনটা কবে আসবে রে? আমি যে ওকে ছাড়া কোনোভাবেই থাকতে পারছি না। ওকে আমার জীবনে চাই চাই। আচ্ছা, তুমি কোনো চিন্তাই করিও না, আমি আমার প্রাণ পাখিটাকে দিয়ে ভাইয়াকে বোঝাবো। আর আমি খুব ভালো করে জানি ভাইয়া সবার কথা ফেললেও শিশিরের কথা কখনোই ফেলবে না। আচ্ছা, তুই তাহলে সেটাই কর। আমি ওকে না পেলে কিন্তু বাঁচতে পারবো না। বিন্দু ও কণা আর কিছু কথা বলে আর বিন্দু শিশিরকে সবটাই খুলে বলে ফোন করে। বিন্দুর কথা শুনে শিশির শান্তকে বলে, আচ্ছা দোস্ত, তোকে কণা আপু নাকি নিজের থেকেও বেশি ভালোবাসে? তাহলে তুই তার ভালোবাসাকে মূল্যায়ন করতেছিস না কেন? শিশিরের কথা শুনে শান্ত অনেকটাই অবাক হলেও কিছুই বলে না। কেননা শান্ত বুঝতে পেরেছে মোবাইল যখন হাতে নেটওয়ার্ক তো আসবেই। অনেক বেশি ভালোবাসে। আমিও যে ওকে ভালোবাসি না সেটা কিন্তু নয়, আমিও ওকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি না কেন জানি ওকে মানতে পারি না। চুপ শালা, কাউকে ভালো লাগলে সেটা তাকে বলতে হয়, কারণ আজকাল পাখি এক ডাল থেকে উড়ে যেতে একটুও সময় নেয় না। দোস্ত, তুই কি বোঝাতে চাইছিস বলতো? তোর কথার আগামাথা আমি তো কিছুই বুঝতেছি না। এমনিতেই একটা কথা বলে আমাকে কনফিউশনের মধ্যে ফেলিস। দেখ দোস্ত, আমরা অবহেলা করে অনেক জিনিস হাতের কাছে পেয়েও হারিয়ে ফেলি, যেটা মূল কাছে থাকতে বুঝি না, কিন্তু দূরে গেলে ঠিকই তার মূল্য বুঝি। দেখ, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে যেটা বলতে চাস সেটা একটু ক্লিয়ার করে বল। তোর পেছনের কথা আমি সহজে বুঝতে পারি না। শিশির কিছু বলতে যাবে ঠিক তার আগেই পেছন থেকে বিন্দু বলে ওঠে,
ভাইয়া ও কি বলতে চাই তুই বুঝছিস না, নাকি বুঝেও না বোঝার ভান করছিস? হ্যাঁ ভাইয়া দেখ, সহজে হাতে আসা জিনিসকে কখনো ফিরিয়ে দিতে নেই, কেননা তুই যে জিনিসটা সহজে পাচ্ছিস সেই জিনিসটা হয়তো অনেকে চেয়েও পায় না। হ্যাঁ বন্ধু, আমিও চাই তুই কণা আপুকে আপন করে নে, তাহলে তোরা দুজনে অনেক খুশি আর হ্যাপি থাকবি। যদিও আমি তাকে দেখিনি। আরে আপু অনেক সুন্দর, এমনিতেই আমরা একসাথে বাইরে গেলে সবাই বলে ভাইয়া আর কণা আপুকে নাকি সেই মানায়। এইভাবেই ওরা অনেক কথা বলে। পরে শান্ত কন্যাকে ভালোবাসতে রাজি হয়। এক পর্যায়ে শান্ত আর কন্যার প্রেম হয়েও যায়, আর এর মাঝে দিয়ে চলে যায় কিছুদিন। এদিকে শান্ত শিশিরকে মিমের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর থেকে সবকিছু কেমন যেন এলোমেলো হতে শুরু করে। কেননা মিম শিশিরকে পছন্দ করতে শুরু করে, যেটা শান্ত জানে না। আর বিন্দু যে শিশিরের গার্লফ্রেন্ড সেটাও মিম জানে না। একদিন বিন্দু আর শিশির একসাথে বসে আছে, তখন মিম এসে তো সেই রেগে যায়। বিন্দু, এটা কি হচ্ছে? হ্যাঁ, তুই কলেজে এসে একটা ছেলের সাথে এইভাবে ক্লোজ হয়ে বসে আছিস কেন? মিমের কথা শুনে বিন্দু শিশিরের দিকে তাকিয়ে মিমের উদ্দেশ্যে বলে, বারে আমি ওর গার্লফ্রেন্ড, তাহলে ওর কাঁধে মাথা রেখে বসে থাকবো না তো কি করব? আর আমি তো অন্য কারো কাঁধে মাথা রাখিনি, তাই না? বিন্দুর মুখে শিশিরকে বয়ফ্রেন্ড বলতে দেখে মিমের কলিজা যেন পুরাই আগুন লেগে যায়। ও যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে শিশির বিন্দুর বয়ফ্রেন্ড। কি, তোরা একে অপরকে ভালোবাসিস? না, এটা কখনোই হতে পারে না। আমি এটা কখনোই বিশ্বাস করি না, আর কখনো বিশ্বাস করবও না। মিম কথাটা বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে শিশির আর বিন্দু তো অবাক হয়ে মিমের যাবার দিকে তাকিয়ে আছে। শিশির বিন্দুকে বলে, বিন্দু, মিমের আবার কি হলো? আমি তো কিছুই বুঝলাম না, এভাবে কেন রিয়াক্ট করলো? ও এমন কেন করলো সেটার আমি কি জানি? হ্যাঁ, আর শোনো, আমি যেন তোমাকে মিমের সাথে কথা বলতে না দেখি, কেননা মিমের লক্ষণ আমার কাছে কেমন জানি ঘোলাটে ঘোলাটের মনে হচ্ছে। আরে দূর পাগলি, তুমি থাকতে আমি ওর সাথে কেন কথা বলতে যাবো বলো? আর এমনিতেই ওর সাথে তো আমার কথা বলতে ভালোই লাগে না। ওই তো আমার সাথে পায়ে পাড়া দিয়ে কথা বলতে আসে। এই যে লক্ষ্মীটির রাগও না। চলো ক্লাস করতে যাই। চলো যাই, এমনিতেই ক্লাস মনে হয় শুরু হলো। ভাইয়া তো আর মনে হয় না আসবে। তুমি ঠিকই বলেছো, শান্ত আজকে আসবে না, কারণ আমি কণা ভাবিকে নিয়ে ঘুরতে যেতে বলেছি। শিশিরের মুখে কণা আর শান্তর ঘুরতে যাবার কথা শুনে বিন্দু ইয়া বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। বিন্দুর এমন করে তাকানো দেখে শিশির তো ভয়ে যেন পুরাই শেষ। তবু বুকে একটু সাহস নিয়ে বিন্দুকে বলে, আচ্ছা জানেমান, তুমি এইভাবে আমার দিকে চোখ বড় করে তাকিয়ে আছো কেন? আমার তো খুব ভয় করছে। এভাবে তাকাবো না তো কি করব? তুমি ভাইয়া আর ভাবিকে ঠিকই প্রেম করার জন্য বাইরে ঘুরতে যাওয়ার বুদ্ধি দিলে, আর আমাদের কথা একটাবারের জন্য ভাবলে না। বিন্দু অটো দিকে মুখ করে উপরে কথাটা বলে। আর এদিকে শিশির আস্তে করে বিন্দুর থুতনিটা ধরে ওর দিকে টেনে বলে, আরে পাগলি, তুমি এই জন্য রাগ করেছো? আসলে আমি তোমাকে নিয়ে শান্তদের সাথেই ঘুরতে যেতাম, কিন্তু তুমি তো কলেজে চলে আসছো। শান্ত বললো তোমার নাকি কি একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আরে বুদ্ধু, আমার ইম্পর্টেন্ট কাজ তো শুধু তোমাকে কাছ থেকে দেখা আর তোমার সাথে জমি খুনসুটি করা। কি? তাহলে আমি এই জন্য ওদের সাথে যেতে পারলাম না? তোমারই সব দোষ। তুমি যদি ফোন করে আমাকে বলতে, তাহলে এমনটা কোনোভাবেই হতো না। বিন্দুর কথা শুনে শিশির কপালে হালকা একটা থাপ্পড় দিয়ে বলে, ইস রে, আমি কি বোকা! একটাবার যদি কল দিয়ে জেনে নিতাম তাহলেই হতো। এই বিন্দু, চলো আমরা এখনই চলে যাব। শিশির কথাটা বলে আর এক মুহূর্তও দেরি করে না। কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে সোজা শান্তদের কাছে চলে আসে। ওদের কাছে এসে দেখে কণা একটা শাড়ি পরে বসে শান্তর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর শান্ত কণার কোলে মাথা রেখে আরামে সেই মজা নিচ্ছে। ওদের এমন অবস্থা দেখে শিশির বিন্দুকে শুনিয়ে শুনিয়ে বলে, ইস, শান্তর গার্লফ্রেন্ড কত সুন্দর, ওর মনের কথা বোঝে। আর আমার শাকচুন্নি গার্লফ্রেন্ড কিছুই বোঝে না। ভাই রে ভাই। শিশিরের বলা কথা শুনে কণা তো সেই লজ্জা পেয়ে যায়। আর এইদিকে বিন্দু তো রাগে ফুঁসতেছে। রাগে ফুসফুস করতে করতে বলে, কি বললে তুমি? আমি তোমার মনের কথা কিছুই বুঝি না, আবার আমাকে শাকচুন্নিও বললে? যাও, তোমার সাথে কোনো কথা নেই। বিন্দু কথাটা বলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আর এদিকে ওরা দুজন তো ওদের কাহিনী দেখে মিটিমিটি করে হাসতেছে। শিশির নানানভাবে সরি বলেও বিন্দুর রাগ কমাতে পারছে না। তবু হাল ছাড়বার ছেলে তো মোটেও নয় শিশির। জান, আমি তো মজা করে বলছি, সরি শোনা, আমার ভুল হয়ে গেছে। এই দেখো, কানে ধরে আমার কান পুরোই ব্যথা হয়ে গেছে।
কানে ধরলে কেন? হ্যাঁ, আমি কি বলেছি তোমাকে আমার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকতে? আর কণা আপু তো শাড়ি পরে এসেছে, আমি এখন তোমার মনের আশা পূরণ করতে শাড়ি কোথায় পাবো? আরে শাড়ি কেন লাগবে? হ্যাঁ, তুমি যেমনই আছো তেমনই ভাবে আমার মাথায় হাত বুলিয়ে দাও, তাতেই হবে। না, তুমি মানুষ বেশি সুবিধার না। পরে আবার বলবে আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, সেটা তোমার কাছে প্যাঞ্চা প্যাঞ্চা লাগছে। ওদের আমার কথা শুনে শান্ত ওর কন্যা হাসবে না কাঁদবে কিছুই যেন বুঝ হতে পারছে না। তবুও শান্ত ওদেরকে উদ্দেশ্য করে বলে, এই যে 2 ন্যাকামোর বাক্স, এবার একটু ন্যাকামো করা থামা। আমরা সুন্দর নিরিবিলি জায়গায় বসে একটু মনের আনন্দে প্রেম করতাছি, আর তোরা এসে সেই আনন্দটা মাটি করে দিলি। তুই তো শালা স্বার্থপর, নিজে ঠিকই মজা নেবা আর আমি মজা নিতে চাইলেই দোষ, তাই না? ওই শালা, আমার গার্লফ্রেন্ডের থেকে আমি মজা নিতাছি, তাহলে তোর গার্লফ্রেন্ডের থেকে তুই মজা নে না। সেইটা না করে আমাদের প্রেমের 12টা কেন বাজাচ্ছিস ভাই? দেখ দোস্ত, আমি তো শালা নই, বরং তুই আমার শালা। সোর হবু বোন জামাইকে রেসপেক্ট দিয়ে কথা বল, কেমন? আইসে আমার বোনের জামাই রে। ওই, তুই আমার এত সুন্দর রোমান্টিক মুডটা নষ্ট করে কেন দিলি, সেটা আগে বল। তুই আমাকে ফাঁকে দিয়ে একা একা মজা নিবা, সেটা তো হবে না মাম্মা। তাই তো আমি তোমার বোনকে সাথে নিয়ে আসলাম। শিশির কথাটা বলতেই বিন্দু পাশ থেকে বলে ওঠে, এই, তুমি এত মিথ্যা কেন বলতেছো? হ্যাঁ, আমি জোরালো ভাবে বলার কারণে তুমি আসতে রাজি হয়েছো? এমনিতে তো আসতে চাইছিলে না নিজ থেকে। আরে জান, তুমি আর আমি তো এখন একজন, তাই তুমি বললে যা, আমি বললেও ঠিক তাই, বুঝলে শোনা? হ্যাঁ হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা ভাইয়া, তোরা ওই দিকে গিয়ে প্রেম কর, আমি আর উনি এখানে বসে একটু প্রেম করি, কেমন? ওই, তুই আমার সামনে দাঁড়িয়ে প্রেম করার কথা বলছিস? শরম টরমের মাথা কি একবারই খেয়েছিস নাকি? হ্যাঁ, ভাই হিসেবে ভয় পাচ্ছিস না? বারে, তোকে ভয় করতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, তুই আর আমি তো একই সমান। আর তাছাড়া ভাই বোনের মাঝে ভয় ভীতি থাকতে নাই, শুধু সম্মান থাকলেই হবে। ওদের কথা বলা দেখে শিশির আর কণা তো হা হয়ে তাকিয়ে আছে, কেননা এসেছে প্রেম করতে আর ওরা বকবক করেই সময় 13টা বাজিয়ে ফেলছে। এই শান্ত, এত কথা না বলে চলো তো আমরা ওই দিকটায় গিয়ে বসি, ওরা এখানে একটু কথা বলুক। সেটাই চলো। আমি তো ভালো করেই জানি এই শিশিরের বাচ্চা আমার পেছনে সব সময় লেগে থাকে। শান্ত কথাটা বলে সেখান থেকে অন্যদিকে চলে যায়, আর এদিকে শিশির শান্তর কথা জবাব দিতে পারে না, কেননা ওরা তো আগে কথা না শুনেই চলে গেছে। তারপর শিশির আর বিন্দু বসে কথা বলতে থাকে। আচ্ছা জান, আমি তোমাকে এত ভালো কেন বাসি, যেখানে আমি তোমাকে আগে দেখতেই পারতাম না? কেন এত ভালোবাসা সেটা তো আমি জানি না, তবে দেখতে না পারা থেকেই যে পবিত্র ভালোবাসার সৃষ্টি হয় সেটার প্রমাণ তুমি। আচ্ছা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? মনে রেখো, তুমি যদি কখনো আমাকে ছেড়ে যাও, তখন কিন্তু আমার বাচ্চাটাই অসম্ভব হয়ে যাবে, কেননা তুমি আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। বিন্দুর কথা শুনে শিশির বিন্দুকে বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালে একটা কিস দিয়ে বলে, এই জীবন থাকতে কখনো তোমাকে ছেড়ে যাওয়া তো দূর কি বাত, কবি তুমি সেরে জানে কে নাম ভি নেই লেঙ্গে হাম। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। ও, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, আমি না ওই কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, আশা করি চাকরিটা হয়েই যাবে। বিন্দুর কথা শুনে শিশির ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে, কেননা শিশির নিজে ওই কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছে। কেননা কোম্পানিটা দেশের ভিতরে নামকরা কোম্পানি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ওরা যে পোস্টে জবের জন্য আবেদন করেছে সেখানে শুধু একজনকেই নেওয়া হবে। তাহলে ভাবেন কি হবে? এই, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, আমি বুঝি তোমার তাকানো দেখে ভয় পাই না বলো? এই দেখো, ভয়ে আমার বুকটা ধুকবুক ধুকবুক করতেছে। আরে দূর পাগলি, ভয় কিসের? হ্যাঁ, আমি তো তোমার দিকে এমনি তাকিয়ে আছি। যাই হোক, আমি যতদূর জানি সেখানে তো চাকরি পেতে হলে পরীক্ষা দিয়ে টিকতে হবে, আর লোক নেবে মাত্র একজন। আমি জানি আমি সেই চাকরিটা পাবো, কেননা আমার মাঝে সেখানে চাকরি করার সব ফ্যাসিলিটি আছে, এবং আমি সব থেকে বেশি সুন্দরী। এবং তুমি দেখো, চাকরিটা আমি পেয়েই যাব। আমার সেই ছোট্টবেলা থেকে শখ, আমি ওই কোম্পানিতে চাকরি করব, কোনো একটা বড় পোস্টে। দোয়া করি আল্লাহ যেন তোমার মনের আশাটা পূরণ করে, তোমার খুশিতেই তো আমি আনন্দ পাই। তুমি আমার মনের মানুষ, তো আমার খুশিতেই তো তোমার খুশি, আর এই জন্য তো তোমায় আমি এত বেশি ভালোবাসি। এভাবেই দুজনে আরো অনেক কথা বলে। তারপরে সবাই মিলে বাসায় চলে আসে। দেখতে দেখতে
চলে যায় কিছুদিন, আর কাছে চলে আসে বিন্দুর সেই জবের পরীক্ষা। শিশিরের পরীক্ষা দিতে এসেছে, কিন্তু ছদ্মবেশে এসেছে, যেটা বিন্দু জানে না। দুজনেই পরীক্ষা দেয়। দুঃখের বিষয়, শিশির লিখিত ও ভাইবা পরীক্ষায় দুটোতেই প্রথম স্থান অধিকার করে, আর বিন্দু দ্বিতীয়। এটা দেখে বিন্দুর মনটা খুব খারাপ, যেটা শিশির কোনোভাবেই দেখতে পারছিল না। শিশিরের বিন্দু বিকেলে বসে আছে। আচ্ছা বিন্দু, তুমি যদি এমন মলিন করে রাখো তাহলে কি আমার ভালো লাগবে বলো? তুমি তো জানো আমি তোমার মলিন মুখ দেখতে পারি না। তুমি মুখ গোমড়া করে থাকলে মনে হয় চাঁদ বুঝি মুখের অন্ধকারে লুকিয়ে গেছে। কি করব বলো, আমার যে কিছুই ভালো লাগছে না। আমার সেই ছোট্ট থেকে দেখে আসা স্বপ্নটা আজ পূরণ হয়েও হলো না। আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। দেখো, এতে মন খারাপের কি আছে? হ্যাঁ, সে হয়তো ভালো পরীক্ষা দিয়েছে তোমার থেকে, তাই তো সে প্রথম আর তুমি দ্বিতীয়। আর ওই কোম্পানিতে যেহেতু একটা লোক নেবে, তাই তাকেই তারা সিলেক্ট করছে। সেটাই তো আমি কোনোভাবেই মানতে পারছি না। আমার না নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছা করতেছে। এভাবে আমার আশাটা নষ্ট হয়ে গেল। মন খারাপ করো না, আমি জানি ওই চাকরিটা তুমি পাবে। শিশিরের কথা শুনে বিন্দু তো অনেকটাই অবাক, আর বিন্দু কাঁদবে না কি হাসবে কিছুই যেন বুঝতে পারছে না। এই, তুমি কি পাগল? হ্যাঁ, যেখানে চাকরিটা অন্যজন পেয়েছে সেখানে সেই চাকরিটা আমি কিভাবে পাবো শুনি? আরে জান, আল্লাহ কপালে রেখে রাখলে সবকিছুই সম্ভব। আর তুমি দেখো, চাকরিটা তোমার হবেই হবে। শিশির কথাটা বলে শেষ করতে না করতেই বিন্দুর মোবাইলে একটা মেসেজ আসে। আর বিন্দু মেসেজটা দেখে তো অবাক, কেননা ওর চাকরিটা হয়ে গেছে, আর এটা সেটারই মেসেজ। বিন্দু খুশি হয়ে শিশিরকে জড়িয়ে ধরে। আমি আজকে খুব খুশি, আমার চাকরিটা হয়ে গেছে। আল্লাহ আমার মনের ইচ্ছাটা পূরণ করেছে। আমি তার কাছে শুক্রিয়া জানাই। বিন্দুর কথা শুনে শিশির একরাশ হতাশাকে দূরে সরিয়ে দিয়ে বিন্দুকে বলে, আমিও খুব খুশি, আজকে তোমার মনের ইচ্ছাটা পূরণ হলো। আর দোয়া করি আল্লাহর জন্য সব সময় তোমাকে এভাবে হাসি খুশি রাখে। তুমি চেয়েছো আমি খুশি হই, তাই তো আল্লাহ তোমার কথা শুনেছে। চলো এখন বাসায় চলে যাই। চলো। তারপর ওরা দুজনেই বাসায় চলে আসে। আপনারা তো কিছুই বুঝতেছেন না, তাই তো, যে চাকরিটা শিশিরের হয়েছিল, তাহলে সেটা বিন্দু কিভাবে পেল? কারণ বিন্দুর খুশির জন্য শিশির নিজেই ওদের কাছে দাবি করেছে চাকরিটা যেন বিন্দুকে দেয়। আর সেটাই হলো। দেখছেন কতটা ভালোবাসলে কারোর জন্য এতটা স্যাক্রিফাইস করা যায়। বিন্দু বাড়িতে এসে বিষয়টা সবাইকে জানায়। সবাই খুব খুশি হয়, শুধু শান্ত ছাড়া, কেননা শান্ত শিশিরের সবটাই জানে। ভাইয়া, আমি যে চাকরিটা পেয়েছি সেটা জেনে তুই খুশি হস নাই বুঝি? না রে, আমি অনেক খুশি হয়েছি। আজকে তোর মনের ইচ্ছেটা পূরণ হয়েছে। শান্ত কথাটা বলি সেখান থেকে চলে যায়। আর এদিকে বিন্দুর কেন জানি শান্তর ব্যবহারে সন্দেহ হলো, তবুও কিছুই বলছে না। কয়েকদিন পরে বিন্দু চাকরিতে জয়েন করে। এদিকে মিম আরো বেশি আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে শিশিরের কাছে, কিন্তু শিশির সেটা কোনোভাবেই হতে দিবে না। মিমও ছাড়বার পাত্রী নয়। মনে মনে সিদ্ধান্ত নেয় বিন্দুকেই এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। আচ্ছা, আমি এত কষ্ট করছি কেন? তার চেয়ে বরং আমি যদি বিন্দুকে এই পৃথিবী থেকে সরিয়ে দিই, তাহলে তো না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। না, ওকে মরতেই হবে। মিম গোলটা ভাড়া করে বিন্দুকে মারার জন্য। একদিন বিন্দুর সন্ধ্যায় বাসায় ফিরছিল, ঠিক তখনই একদল সন্ত্রাসী বিন্দুর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। বিন্দু মাটিতে পড়ে ছটফট করতে থাকে। আশেপাশে কেউ নেই যে সাহায্য করবে। হঠাৎ একটা লোক বিন্দুকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে দৌড়ে হাসপাতালে নিয়ে আসে। বিন্দুকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়, আর সেই লোকটি বিন্দুর মোবাইল ঘেঁটে শিশিরকে খবর দেয়। শিশুর খবরটা পেয়েই শান্তকে জানিয়ে দৌড়ে হাসপাতালে চলে আসে। কিছু সময় পরে শান্ত ও কনাকে নিয়ে হাসপাতালে আসে। দোস্ত, বিন্দুর এখন কি অবস্থা সেটা তাড়াতাড়ি বল। আমার যে কোনোভাবেই সহ্য হচ্ছে না। দোস্ত, ডাক্তার এখনো বের হয়নি, অপারেশন চলতেছে। ডাক্তার না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না। শান্ত কিছু বলতে যাবে তার আগেই ডাক্তার ওদের কাছে এসে জানিয়ে দেয় রোগীর অবস্থা খুব খারাপ। রোগীকে বাঁচাতে হলে অনেক টাকা লাগবে, তাও কম হলে 15 লাখ। কেননা ছুরির আঘাতে বিন্দুর কিডনি একটা নষ্ট হয়ে গেছে। এদিকে টাকার পরিমাণ শুনে সবাই তো চুপ হয়ে আছে, কেননা এত টাকা ওরা কোথায় পাবে? শিশিরের কাছে তো এত টাকা নেই। দোস্ত, এখন কি হবে? টাকার জন্য আমরা কি বিন্দুকে বাঁচাতে পারবো না? বিন্দু কি তাহলে এভাবেই ধুকে ধুকে শেষ হয়ে যাবে? দোস্ত, আমাদের সব কিছু বিক্রি করলেও তো এত টাকা হবে না।
আর তাছাড়া কনের বাবা তো একটা কানা করিও দিবে না। তাহলে এখন উপায় কি সেটা ভাব, কেননা আমাদের হাতে বেশি সময় নাই। আমি কি করব কিছুই তো ভাবতে পারছি না। কি থেকে কি হয়ে গেল, আর কারাই বা ওকে খুন করতে চাইছে সেটাও তো বুঝতে পারছি না। এসব ভাবাভাবি বাদ দিয়ে চল আমরা মিমের কাছে যাই, কেননা ওর বাবার তো অনেক টাকা, যদিও আমাদের কোনো সাহায্যতে আসতে পারে। শান্ত শিশিরের এমন কথা শুনে ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, কেননা যেই মেয়ে ওকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে, আর সে নাকি ওকে সাহায্য করবে ওর গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য। ওই হারামি, তুই পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, মিম করবে বিন্দুকে বাঁচাতে সাহায্য? তোর এটা কোন দিক দিয়ে মনে হয়? হ্যাঁ, যে মেয়ে তোকে পাবার জন্য সব কিছু করতে রাজি। আরে এইসব ভাবলে এখন চলবে না, যা হবার সেটা হবে। এখন তাড়াতাড়ি চল ওর কাছে যাই। শিশিরের কথা শুনে শান্ত আর কিছুই বলে না, সোজা ওর মিমের কাছে চলে আসে। মিম যেন ওদের আসার জন্যই অনেকটা আগ্রহ নিয়ে বসে আছে। ওরা মিমের সামনে আসলেই, ওয়েলকাম মিস্টার শিশির, আমার বাড়িতে আসার জন্য তোমাদের সবাইকে স্বাগতম। তা আজকে হঠাৎ করে আমার বাড়িতে তোমরা সবাই কি মনে করে? মিম দেখো, এত কথা বলার সময় আমার হাতে নেই। আমি তোমার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। তোমাকে আমি ভালোবাসি, তাহলে সাহায্য তো করতেই হবে। তা শুনি, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? মিম, বিন্দুকে কারা যেন খুন করতে চেয়েছিল। বিন্দুর একটা কিডনিও নষ্ট হয়ে গেছে। এখন বিন্দুকে বাঁচাতে হলে পুরো 15 লাখ টাকার দরকার। টাকা লাগবে সেটা ভালো কথা, যাও গিয়ে টাকা জোগাড় করো। সেটা না করে তোমরা সবাই আমার কাছে কেন এসেছো? দেখ মিম, তুই ভালো করেই জানিস আমরা তোর কাছে কেন এসেছি। প্লিজ আর কথা না বাড়িয়ে একটু সাহায্য কর। তোর কি মনে হয় আমি তোর বোনকে বাঁচানোর জন্য টাকা নিয়ে বসে আছি? আমি তোর বোনকে বাঁচাতে 1 টাকাও দিব না, যা এখান থেকে। মিম, এমন করো না প্লিজ। তুমি আমাদের একমাত্র সাহায্য করতে পারো, কারণ আমাদের পক্ষে এত কম সময়ে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব না। শিশিরের কথা শুনে মিম অনেকটা সময় চুপ থেকে হঠাৎ করেই বলে ওঠে, ঠোঁটের কোণে হাসি নিয়ে, আমি বিন্দুর চিকিৎসার সব টাকা দিতে রাজি আছি। আমি জানি মিম, তুমি এতটা নিষ্ঠুর হতেই পারো না। তুমি অবশ্যই বিন্দুকে বাঁচাতে সাহায্য করবে। না গো, আমি এত ভালো মানুষও না। আমি একটা শর্তে বিন্দুকে চিকিৎসার টাকা দিতে পারি। এখন তোমরা যদি আমার শর্ত মানো তাহলে টাকা নিয়ে যাও, না হলে ইউ ক্যান গো নাও ফ্রম মাই হোম। না না, আমি তোমার সকল শর্তে রাজি আছি। তুমি শুধু বলো তোমার শর্তগুলো কি কি। হেই তো লক্ষ্মী ছেলে, তুমি বিন্দুর সাথে মিশতে পারবে না, আর আমাকে বিয়ে করতে হবে। মিমের কথা শুনে সবাই যেন চমকে যায়, আর চমকে যাবেই না কেন, তাই না? শান্ত শিশিরকে উদ্দেশ্য করে বলে, দোস্ত, তুই ওর কথায় রাজি হোস না? আমার বোন মরলেও আমি তোর জীবনটা এভাবে নষ্ট হতে দিতে পারি না। দোস্ত, তুই চুপ থাক। বিন্দুর সুখের কাছে আমার সুখ কিছুই না। আমি তো বিন্দুর জন্য নিজের জীবনটাও হাসতে হাসতে দিতে পারি। মিম, আমি তোমার সব শর্তে রাজি আছি, তবে আমারও একটা শর্ত আছে। বলো, তোমার আবার কি শর্ত? বিন্দু সুস্থ না হওয়া পর্যন্ত আমি ওর সাথে থাকবো, আর তারপরেই তোমাকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আমার এত বড় শর্তে তুমি রাজি হয়েছো, আমি তোমার জন্য এতটুকু তো করতেই পারি। তবে কোনো রকম পোল্টি মারার চেষ্টা করবে না কিন্তু। আর এই পেপারে সই করে টাকা নিয়ে যাও। ওরা আর কোনো কথা না বলে কাগজে সই করে টাকা নিয়ে দৌড়ে হাসপাতালে চলে আসে, আর কাউন্টারে এসে সব টাকা জমা করে দেয়। এরাতে বিন্দুর অপারেশন হলো, কেননা ডাক্তাররা বিন্দুর টিস্যুর সাথে মেলে এমন টিস্যু জোগাড় করেছিল। অপারেশন খুব ভালোভাবেই সম্পন্ন হয়। পরের দিন বিকেলে সবাই বাইরে দাঁড়িয়ে বসে অপেক্ষা করতেছে কখন বিন্দুর জ্ঞান ফিরবে। ঠিক তখনই ডাক্তার এসে সবাইকে জানায় রোগীর জ্ঞান ফিরেছে। ডাক্তারের কথা শুনে আল্লাহ, আপনার কাছে জানাই লাখো কোটি শুক্রিয়া। আপনি আমার কলিজার প্রাণটা বাঁচিয়ে দিয়েছেন। শিশির কথাটা বলেই দু চোখে জমে থাকা চোখের জল মুছে নেয়। শিশিরের এমন কান্না দেখে শান্ত বলে, কেননা শান্ত খুব ভালো করেই জানে শিশিরের চোখে পানি কেন। দোস্ত, কান্না করিস না। আমি জানি তুই যেটা করছিস সেটার জন্য তুই হয়তো কখনো স্বাভাবিক হতে পারবি না। আরে আমি তো জানি আমার বোনকে তোর কাছে কতটা দামি। আরে দূর, তোর বোন আমার দামি হতে যাবে কেন? আমি তো ওকে কখনো ভালোবাসিনি, ওর সাথে শুধু অভিনয় করে গেছি। দোস্ত, এই কয়টা জিনিস তোকে আমি খুব ভালো করেই চিনি, আর আমি খুব ভালো করেই জানি এটা অভিনয় নাকি সত্যি। দোস্ত প্লিজ, মেয়ের সাথে আমার যেই শর্ত হয়েছে আর আমি যে টাকা দিয়েছি ওর চিকিৎসার জন্য, সেটা তুই কখনো বিন্দুকে বলিস না।
তাহলে বিন্দু কখনো সুখী হতে পারবে না। আসলে তুই কোন মাটি দিয়ে তৈরি আমাকে একটু বলতো, আমিও না হয় আল্লাহর কাছে চেয়ে নেব পর জন্মে যেন আমাকে ওই সেই মাটি দিয়েই বানায়। তুই বিন্দুকে ভুলে থাকতে পারবি? জানিস সেটা তোর দ্বারা কখনোই সম্ভব নয়। দোস্ত, আমি বিন্দুকে হয়তো ভুলে থাকতে পারবো না, তবে চেষ্টা তো করতে হবে। আর তুই বিন্দুকে বিশ্বাস করাবি আমি মিমের থেকে টাকা নিয়ে ওর ভালোবাসাকে বিক্রি করে দিছি। তাহলে বিন্দু ধীরে ধীরে আমাকে ভুল বুঝবে। দোস্ত, তুই আমার জন্য এইটুকু করতে পারবে না বল? শিশিরের কথা শুনে শান্ত চোখের জল মুছে শিশিরকে জড়িয়ে ধরে বলে, আমি চেষ্টা করব তোর কথা রাখার জন্য, তবে আমি কিন্তু তোর কষ্ট সহ্য করতে পারবো না। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। দেখতে দেখতে কিছু সময় চলে যায় আর বিন্দুর সাথে সবাই দেখা করে, শুধু শিশির যায় না। কেননা শিশির বিন্দুর কাছে গেলে যে নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারবে না, তাই তো আড়ালে দাঁড়িয়ে নীরবে চোখে জল ফেলছে। এদিকে বিন্দু সবাইকে দেখতে পায়, শুধু শিশিরকে দেখতে পাচ্ছে না। দেখে কনাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপু, তোমরা সবাই আমাকে দেখতে আসলে আর আমার জান পাখিটা আমাকে দেখতে আসলো না, এটা কিন্তু আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। বিন্দুর এমন কথা শুনে কণা শান্তর দিকে তাকিয়ে বুকের মাঝে সত্যকে লুকিয়ে রেখে বিন্দুকে বলে, বিন্দু, তুই যেটা ভাবিস সেটাই এখন শিশির হয়তো ভাবে না। সে হয়তো এখন অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখে। আপু, তুমি কি বলছো এইসব? হ্যাঁ, এই 2 দিনে শিশির আমাকে ভুলে অন্য কাউকে আপন করে নিছে। হরে বোন, শিশির এখন মিমকে ভালোবাসে, আর কয়েকদিন পরে মিমের সাথে ওর বিয়ে হবে। কি করবি বল, আমরা যে গরিব, আর আজকাল তো ভালোবাসা টাকা দিয়ে কিনতে হয়। তাই তো তোর ভালোবাসাকে মিম 15 লাখ টাকা দিয়ে কিনেছে। শান্তর কথা শুনে বিন্দুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ও যেন বিশ্বাস করতেই পারছে না শিশির ওর সাথে এমনটা করবে। না, এটা হতে পারে না। ভাইয়া, তোরা আমাকে মিথ্যা বলতেছিস, আমি সেটা ভালো করে জানি। প্লিজ ভাইয়া বল না, আমার কলিজাটা কোথায়? না রে বোন, এইটা সত্য। আর এই যে আমার মোবাইলে শিশির একটা ভয়েস দিয়েছে, যেটা শুনলে তোর এটা বিশ্বাস হবে। শান্ত কথাটা বলেই পকেট থেকে ফোনটা বের করে বিন্দুর সামনে ভয়েসটা প্লে করে। বিন্দু, তুমি কি বোকা? আমার মতো একটা সুন্দর স্মার্ট ছেলে তোমাকে ভালোবাসবে, এটা কিভাবে ভাবলে? হ্যাঁ, আরে তোমার সাথে আমি শুধু টাইম পাস করছি, আর সেই টাইম পাস কি তুমি ভালোবাসা ভেবে নিয়েছো? আসলে তোমার সাথে এমনটা করার একটাই উদ্দেশ্য ছিল, আর সেটা হলো তোমাকে শাস্তি দেওয়া। তুমি না সব ছেলেকে ঘৃণা করতে, আর কেউ ভালোবাসি বলে তাকে মেরে হাসপাতালে ভর্তি করাতে। আমি সেই জিনিসটাই দেখতে চেয়েছিলাম, দেখা শেষ, তাই আমিও চলে গেলাম। ভালো থেকো, আর মিমকে ভালোবাসি আমি, আর ওকেই বিয়ে করব। বয়সটা শুনে বিন্দু যেন কান্নায় ভেঙে পড়ে। বিন্দুর কাল পেয়ে পানি ঝরতে থাকে। বিন্দুর বিশ্বাস হচ্ছে না এভাবে ওর জীবনটাকে শিশির নষ্ট করে দেবে। এদিকে শিশির কোনোভাবেই নিজেকে শান্ত রাখতে পারছে না। কান্না ভেজা মনটাকে নিয়ে বাসায় চলে আসে। এদিকে শান্ত শিশিরের কথা মতো বিন্দুকে বিশ্বাস করায় যে শিশির ওর সাথে আসলেই এমনটা করেছে। আর বিন্দু ধীরে ধীরে শিশিরকে ঘৃণা করতে শুরু করে। কয়েকদিনই বিন্দুর মন থেকে শিশিরের প্রতি সব ভালোবাসা নিমেষেই হারিয়ে যায়। আসলেই কাউকে ভালোবাসতে হয়তো কিছুদিন সময় লাগে, কিন্তু সেই ভালোবাসা থেকে ঘৃণা জন্মাতে খুব বেশি সময় লাগে না। একদিন কলেজে শিশির আর মিম বসে আছে। ঠিক সেই সময় বিন্দু কোথা থেকে এসে শিশিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়, যেটা দেখে সবাই তো অবাক। মিম তো রাগে ফুসতেছে, কিন্তু কিছুই বলছে না। আমার ভালোবাসার কি তোর কাছে কোনো মূল্যই ছিল না যে এভাবে আমার মনটা নিয়ে খেলা করলি? আর তোর যদি এতই টাকা দরকার ছিল তো আমাকে বলতি, আমি একটা কিছু করতাম। আসলে কি জানিস, তোদের মতো ছেলেদের জন্যই আজকাল সব ছেলেরা মেয়েদের কাছে ছোট হচ্ছে। যে ছেলেরা মেয়েদের মনকে নয়, বরং শরীর আর বাপের টাকাকেই ভালোবাসে। তোর মতো ছেলের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। বিন্দু কথাগুলো বলেই ব্যাগ থেকে একটা চাকু বের করে শিশিরের পেটে ঢুকাতেই নিমিষেই মিম ধরে ফেলে। দেখ বিন্দু, আমি এত সময় চুপ করেছিলাম বলে তুই এটা ভাবিস না যে আমি তোকে ছেড়ে কথা বলবো। ও আমার বয়ফ্রেন্ড, তাই ওর ভালো মন্দ দেখার দায়িত্বটাও আমার। সো বেশি কিছু করার চিন্তাও মাথায় আনিস না। তোর বয়ফ্রেন্ডকে ব্যাগে ভরে রাখ, ও তো সমাজের ভাইরাস। আমার ভাবতেই অবাক লাগে আমি কিনা ওর মতো একটা মানুষকে ভালোবেসেছিলাম। ছি। বিন্দুর কথাগুলো শিশির নিচের দিকে তাকিয়ে মাথা নিচু করে শুধু শুনিয়েই যাচ্ছে আর চোখে জল ফেলছে।
হাজারো কথা মনে জমা থাকলেও বলতে পারছে না। শিশির কিছু বলছে না দেখে শোন মিম, তোর বয়ফ্রেন্ডকে সাবধান করে দিস, আমার সামনে যেন না পড়ে, তাহলে আমি কিন্তু ওকে খুন করে ফেলবো। বিন্দু কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে মিম শিশিরকে একা রেখে ক্লাসে চলে যায়। কেননা মিম তো চেয়েছিল শিশিরকে বিন্দু থেকে কেড়ে নিতে, সেটাও করেছে। দেখতে দেখতে আবার কয়েকটা দিন পার হয়ে যায়। কালকে মিম আর শিশিরের বিয়ে, তাই শিশির কলেজে আসে শান্ত ও বিন্দুকে দাওয়াত করতে। শিশির কলেজের গেট দিয়ে ঢুকতে দেখতেই পায় ওরা বকুলতলায় বসে কথা বলছে। শিশির সোজা ওদের কাছে এসে বিন্দুর হাতে বিয়ের কার্ডটা দিয়ে বলে, কালকে আমার আর মিমের বিয়ে, তোমাদের সকলের দাওয়াত রইল, যদি আসতে তাহলে খুশি হতাম। শিশিরের কথা শুনে বিন্দু যেন নিমেষেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। কার্ডটা টান দিয়ে ছিঁড়ে ফেলে শিশিরের কলারটা ধরে বলে, তোর সাহস কি করে হয় আমাকে বিয়ের দাওয়াত দিতে, আমার সামনে আসার? হ্যাঁ, দূর হ আমার চোখের সামনে থেকে। বিন্দুকে শান্ত থামিয়ে শিশিরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এইদিকে বিন্দু বসে বসে চোখের জল মুছতে থাকে। কেননা ও যে শিশিরকে কোনোভাবেই বলতে পারছে না, তাই মনে মনে সিদ্ধান্ত নেয় এখান থেকে অন্য কোথাও চলে যাবে। ভাইয়া, আমি এখানে থাকতে পারবো না। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি কোম্পানিকে বলে অন্য কোথাও চলে যাব। কি বলিস এইসব? হ্যাঁ, আর তুই পড়াশোনা শেষ না করে কোথায় চলে যাবি? ভাইয়া, তুই কি চাস আমি ওদেরকে দেখে একটু একটু করে শেষ হয়ে যাই? আমি যে ওকে কোনোভাবেই ভুলতে পারবো না। দূরে থাকলে হয়তো ভুলে থাকতে পারবো। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই হবে। তবে একটা কথা মনে রাখিস, আমাদের সামনে যেটা ঘটে সেটার আড়ালে আরো অনেক কিছুই লুকিয়ে থাকে, যেটা আমরা দেখতে বা বুঝতে পারি না। শান্ত কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর বিন্দুর মনে শান্তর বলা কথাটা চিন্তা ধরিয়ে দেয়। এদিকে দেখতে দেখতে আজকের মতো দিনটা চলে যায়। আর পরের দিন শিশির আর মিমের বিয়ের সময় হয়ে আসে। মিম বউসেজে বসে আছে, পাশে মনমরা হয়ে বসে আছে শিশির। মিমকে দেখেই মনে হচ্ছে ও খুব অসুস্থ, তবুও সুস্থ থাকার ভান করতেছে। দেখতে দেখতে বিয়ের কাজ শেষ হয়ে যায়। দেখ দোস্ত, আমাদের সাথে যেটা হয় সেটা কিন্তু আল্লাহ নিজে আগে থেকেই লিখে রাখেন, তাই আমাদের উচিত সেটা মেনে নিয়ে সুখে শান্তিতে জীবন পরিচালনা করা। দোস্ত, তোর বলার নীতি কথাগুলো না আজকে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। প্লিজ আমাকে তোরা সবাই ক্ষমা করে দিস। দোস্ত, তুই আমাদের জন্য এত কিছু করেছিস, সেটা পরেও ক্ষমা চাচ্ছিস? আমার বোনের নতুন জীবন তোর কারণেই পেয়েছে, আর তুই চাকরির না নিয়ে ওর খুশিটাকে বড় করে দেখছিস। তবুও কি আমরা তোর উপরে রাগ করে থাকবো বল? শান্ত প্লিজ, এসব কখনো বিন্দুকে বলিস না। আমি না হয় সারা জীবন ওর চোখে বেঈমান হয়েই থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তুই মিমকে নিয়ে বাসার ঘরের বিড়ালটা মার, কেমন? শান্ত শিশিরকে সান্ত্বনা দিয়ে যেই না আসতে দেবে অমনি বাড়িতে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। কেননা মিমের গলা দিয়ে শুধু রক্ত বেরোচ্ছে। মিমকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসায় অপারেশন চলছে। অনেকটা সময় পরে ডাক্তার এসে বলে মিম শিশিরের সাথে কিছু একটা বলতে চায়। দোস্ত, তাড়াতাড়ি যেয়ে দেখ ও কি বলতে চাই। যা হবার তা তো হয়ে গেছে, সেটা তো আর ফিরে আসবে না, তাই না? না রে দোস্ত, ও তো চেয়েছিল আমি যেন ওকে বিয়ে করি, সেটা আমি করছি। এখন ওর সাথে কেন কথা বলবো? বাবা শিশির, প্লিজ রাগ করে না, থেকে যাও আমার মেয়ের সাথে, একটু কথা বলে আসো। হ্যাঁ, আঙ্কেল ঠিকই বলছে। মিম অনেকটাই অসুস্থ, তাই তোর উচিত স্বামী হিসেবে ওর কথা শোনা। প্লিজ যে দেখ কি বলে। শান্তর কথা শেষ না হতেই ডাক্তার আবারও বলে যে রোগীর অবস্থা খুবই খারাপ, যা কিছু হয়ে যেতে পারে। শান্ত মিমের বাবা জোরাজোরিতে শিশিরের মন না চাইতো মনে অনেকটা বিরক্তি নিয়ে মিমের কাছে আসে। শিশিরকে দরজার কাছে দেখে মিম মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে বলে, তুমি এসেছো? আমার বিশ্বাস ছিল তুমি আসবে। জানো শিশির, আমি আজকে অনেক খুশি, কারণ আমি তোমার বউ হতে পেরেছি। আমার খুব ইচ্ছে ছিল তোমার সাথে সুখে সংসার করব, কিন্তু আল্লাহ সেটা আমার কপালে লেখেনি। আমি তোমাকে যেদিন প্রথম দেখি সেই দিন থেকেই ভালোবাসতে শুরু করি, আর তোমাকে নিয়েই মনের মাঝে শত স্বপ্ন সাজাতে থাকি। আমার পথের কাটা বিন্দুকে সরিয়ে দেওয়ার জন্য সেই দিন ওর উপরে হামলা করিয়েছিলাম আমি, আর তুমি যখন টাকার জন্য আসলে
তখন নতুন করে শর্ত জুড়ে তোমাকে আপন করে নিলাম। জানো শিশির, আমি তো পাপ করেছি, কিন্তু আল্লাহর সেটা সহ্য হয়নি। তাই তো আমার ক্যান্সার ধরা পড়েছে। আর কয়েকদিন আগেই জানতে পেরেছি আমি লাস্ট স্টেজে আছি। আমার হাতে হয়তো আর বেশি সময় নেই। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের দুইজনের পবিত্র ভালোবাসাকে নষ্ট করেছি। খুব বেশি ভালোবাসি তোমাকে শিশির। মিম কথাটা বলে শিশিরের হাত ধরে নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে পরম সুখে ঘুমিয়ে পড়ে। এই ঘুম আর কখনো ভাঙার নয়। শিশির মিমের মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ওর মনের মাঝে আগুন জ্বললেও এখন যেন কিছুই মনে হচ্ছে না। কিছু সময় পরে সবাই চলে আসে। কান্নায় যেন হিড়িক পড়ে যায়। মিমকে সবাই বাসায় নিয়ে আসা হয়। মিমকে ইসলামের নিয়ম অনুযায়ী দাফন টাফন করা হয়। শিশির সন্ধ্যায় মিমদের বাড়ির ছাদে বসে আছে। পাশেই বসে আছে মিমের বাবা মিস্টার মাসুদ রানা আর শান্ত। বাবা শিশির, আমি মিমের কাছে তোমার সব কথা শুনেছি। ও জিদের বসে তোমার সাথে যা করেছে সবটা হয়তো অন্যায় করেছে। আমি এর জন্য ওকে অনেক বকাও দিয়েছি, কিন্তু ও কিছুই শুনে না। কেননা ও তোমার বউ হয়েই মরতে চেয়েছিল। যদি পারো আমার মেয়েটাকে ক্ষমা করে দিও। আমি কখনো ভাবতে পারিনি আমার মেয়েটা এভাবে আমাকে একা রেখে চলে যাবে। দেখুন, মিমের প্রতি আমার অনেক রাগ ছিল, কিন্তু সেটা ওর শেষ নিঃশ্বাসের সাথে সাথে শেষ হয়ে গেছে। ওর ভালোবাসাটা হয়তো একতরফা ছিল, তাই তো আমি বুঝতে পারিনি। বাবা, তুমি তো এখন আমার মেয়ের জামাই, তাই আমি চাই আমার সব কিছু বুঝে নাও। কেননা এই মেয়েটা ছাড়া আমার আর এই পৃথিবীতে কেউ নেই। এখন মেয়ে তো নেই, তাই তার জামাই হিসেবে আমার সব কিছুর মালিক এখন তুমি। না বাবা, এটা হয় না। মিমের সাথে আমার যেভাবেই বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছিল। এখন আমি তাই বলে আপনার সব কিছু নিজের করে নেব, এটা হয় না। আরে বাবা, তুমি কি এই বুইড়া বাপটাকে কাজ করাতে চাও? আমাকে কি একটুকু শান্তি দিবে না? আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে অফিস করব, তবে আপনি আমার সাথে যাবেন। আপনি যতদিন আছেন ততদিন না হয় এসব কিছু আপনার নামেই থাক। শিশিরের কথা শুনে মাসুদ সাহেব খুব খুশি হন। কেননা তিনি মনে মনে এমন একটা ভালো মনের মানুষকেই মেয়ের জামাই হিসেবে চেয়েছিল। আমার মেয়ে কি আর তোমাকে এমনি এমনি ভালোবেসেছিল? তুমি একটা হীরের টুকরা, আর আমার মেয়ে সেই হীরেকেই বেছে নিয়েছিল। আফসোস, আল্লাহর কপালে এই হীরের গলা পড়ার সুখটা রাখলো না। শিশির ও শ্বশুরের চোখের পানি মুছে দেয়, সাথে আরো অনেক কথা বলে। এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় অনেকগুলো দিন। এখন বিন্দু অন্য কোথাও চলে গেছে, আর শিশিরকে না জানিয়ে। শিশির এখন ও শ্বশুরের ব্যবসা দেখাশোনা করে। দেখতে দেখতে ওর জীবন থেকে হারিয়ে যায় 5টি বছর। শিশির এখন দেশের নামকরা একজন ব্যবসায়ী, আর শিশিরের একটা কোম্পানিতে বিন্দু সেই পোস্টে আছে, যেটা দুজনের কেউ জানে না। শিশির বাড়িতে খুব একটা আসে না, বলতেই কাজের চাপে সময় পায় না। তাই ওর বড় ভাইয়ের মেয়ে দেখা, সাথে গায়ে হলুদের পর্বটা শিশিরকে সারাই করতে হয় পরিবারের। শিশির বিয়ের দিন সোজা চলে আসে, আর কি ঘটেছিল সেটা তো জানেন। এখন বাস্তবে ফেরা যাক কেমন। আমার বন্ধু আসলে একটা বেঈমান, তাই তো তুই এখানে দাঁড়িয়ে আছিস। জানিস বিন্দু, তোকে যেদিন আমি ওর সম্পর্কে মিথ্যা কথা বলেছিলাম, সেদিন কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। কিন্তু আমার যে কিছুই করার ছিল না। এইসবের কিছুর পেছনে মাস্টার মাইন্ড যে শিশির নিজেই ছিল। কি শিশিরের সাথে এত কিছু ঘটে গেছে আর আমরা সেটার কিছুই জানি না? আরও এত বড় লোক সেটাও কখনো বুঝতে দেয়নি। আসলে ভাইয়া, শিশির খুব গম্ভীর মনের মানুষ। ও কখন কি করে সেটা বোঝা খুব মুশকিল। ভাইয়া, তুই আগে কেন বলিসনি? আমি নির্দোষ একটা মানুষকে এভাবে দিনের পর দিন অবহেলা করে এসেছি, যে নাকি তার মনাজাতে শুধু আমাকেই চেয়েছে। ভাইয়া, ওকে এখন কোথায় পাবো? শান্ত কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে শিশিরের মা বলে ওঠে, আমার ছেলেকে কোথায় পাওয়া যাবে সেটাও আমি বলে দিচ্ছি, কিন্তু তার আগে তুমি এটা বলো, শিশিরকে আপন করে পেতে হলে আমি যেটা বলবো সেটা করতে পারবে নাকি? পারবো না মানে? আপনি শুধু বলে দেখেন, আমি তো আমার জান পাখির জন্য আমার কলিজাটাও আস্তে আস্তে বের করে দিতে পারি। এত বড় কিছু করতে হবে না, আর আমি তোমার থেকে এসবের কিছুই চাই না। আমি শুধু এটা করলেই হবে। শিশিরের মা বিন্দুর কানে কানে উপরে কথাটা বলে, আর সবাই সেটা শোনার জন্যই ওদের আগ্রহ নিয়ে চেয়ে আছে। বেশ কিছু সময় পরে শিশির দরজা ঠেলে আস্তে আস্তে ঘরে ঢোকে। দরজা লাগিয়ে যেই না খাটের দিকে তাকিয়ে
অমনি তো শিশির ভূত দেখার মতো অবাক হয়ে যায়, কেননা এখনো দম বন্ধ হয়ে যাবে। কেননা খাটের উপরে বিন্দু বসে আছে। শিশির বিন্দুকে খাটের উপরে দেখে একটা চিৎকার দেয়। আম্মু, ভূত ভূত, দেখো আমার রুমে লাল শাড়ি পরা একটা মেয়ে ভূত, আবার আমার দিকে তাকিয়ে হাসে। শিশিরের চিৎকার শুনে বাড়ির সবাই রুমে আসে, আর এদিকে বেচারি ফাজিল বিন্দুতে শিশিরের কাণ্ড দেখে মুচকে মুচকে হাসতেছে। শিশিরের মা এসে শিশিরকে ধরে বলে, কিরে তুই এভাবে চিৎকার করছিস কেন? আর এখানে কোথায় ভূত? হ্যাঁ, আমরা তো কোনো ভূতকেই দেখতে পারছি না। নাকি তুই আজকে বাইরে থেকে ওইসব ছাইপাশ খেয়েছিস? হ্যাঁ, আমরা তো কোনো ভূত দেখছি না। দেখ, তোর চিৎকার শুনে আমার নতুন বউটা রুম থেকে ছুটে এসেছে। আমাদের শান্তি মতো একটু কথাও তুই বলতে দিলি না। তোমরা কি সবাই রাতকানা হলে নাকি বলো? আমার খাটের উপরে একটা জলজান্ত ভূত নিয়ে বসে আছে, সেটা তোমাদের চোখে পড়ে না? শিশিরের কথা শুনে এবার সবাই চিৎকারের মানেটা বুঝতে পারে, তাই তো সবাই একসাথে হো করে হেসে দেয়, যেটা দেখে তো শিশির আরো অবাক। তোমরা সবাই আসলেই পাগল হয়ে গেছো। তোমাদের সবাইকে পাগলা গারদে নিয়ে রেখে আসতে হবে। শিশির কথাটা বলে শেষ করতে না করতেই বিন্দু এসে ওর পা ধরে সালাম করতে নিলেই শিশির এক লাফে সোফার উপরে গিয়ে বসে পড়ে আর বলতে থাকে, তোমরা দেখো, ভূতনি হেঁটে হেঁটে আমাকে সালাম করতেও এসেছে। আরে গাধা, এটা না তোর বউ বিন্দু? তুই কি বিন্দুকে দেখে চিনতে পারিস না? হ্যাঁ, কি বললে? ওটা বিন্দু? আর বিন্দু আমার বউ হয়ে আসতে যাবে কেন? আর আমি তো বিয়েই করিনি। আগে তো একাই বিয়ে করেছিলি, তাও আবার কনের থেকে 15 লাখ টাকা নিয়ে। তাই এবার আমরা তোকে না জানিয়ে আমাদের থেকে বিন্দুকে 15 ভরি স্বর্ণ দিয়ে ওকে বউ করে এনেছি, তোকে উপহার দিব বলে। কি ভেবেছিস শুধু তুই একাই আমাদের চমকে দিতে পারিস? দেখ, আমরাও তোকে চমকে দিতে পারি। এখন ভালো ছেলের মতন এই রেজিস্ট্রি খাতায় সাইন করে বিন্দুকে বউ বলে মেনে নে। তোমরা সবাই পাগল নাকি? আমি যার কাছে একটা বেইমান উপাধি নিয়ে বেঁচে আছি, আর সে আমাকে স্বামী হিসেবে মেনে নেবে? শিশিরের কথা শুনে বিন্দু দৌড়ে এসে শিশিরের কলার ধরে বলে, ওই কুত্তা, তুই যদি সেদিন আমাকে সবটা খুলে বলতি, আমি কি তাহলে এত কিছু করতাম নাকি? এই সারো, আমার মান সম্মানের তো 12টা বাজিয়েই সারবে দেখছি। তোমার মান সম্মানের আর বাকি আছে বা কোথায়? এইটুকু বয়সে বিয়ের কাজ শেষ করে 2টা বইয়ের মুখ দেখলাম। দেখো, আমি আমার শ্বশুরের মেয়েকেই শুধু বিয়ে করছি, তোমাকে আমি বিয়ে করিনি। সো তুমি আমার বউ না, যাও এখান থেকে। শিশিরের কথা শেষ হতেই বাইরে থেকে ভিতরে আস্তে আস্তে মিস্টার মাসুদ সাহেব বলে, তুমি এটা বললে তো হবে না বাবা, কেননা মিমো যেমন আমার মেয়ে তেমনি আজকে থেকে বিন্দুও আমার মেয়ে। সো তোমাকে ওকে বউ হিসেবে মানতেই হবে। ওরে বাবা, আপনিও দেখছি ওদের দলে। তাহলে আমার দলে কি কেউ নেই? আমি কি তাহলে একা হয়ে গেলাম? দোস্ত, আমি যে তোর দলে সেটা কি ভুলে গেছিস নাকি? হ্যাঁ, তুই যে আমার দলে সেটা আমি খুব ভালো করেই জানি। একটু পরেই তো দৌড়ে ভাবের কাছে গিয়ে ওদের দলে হয়ে যাবিনি। হ্যাঁ, তুই আমার বোনকে যদি আমার ভাবি হিসেবে না নেস, তাহলে তো আমাকে ওদের দলে যেতেই হবে। দেখ বাবা, যা কিছু হয়েছে আমরা তো তার কিছুই জানি না। তাই আমি বলি কি, তুই বিন্দুকে আমার বৌমা বানিয়ে দে। ওকে আমার খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া আমরা ঘরে 2টা পরি থাকবে, এটা কি ভালো লাগবে না বল? আম্মু, তুমি তো জানো না, ভাবি হয়তো পড়ি, তবে এটা সাক্ষাৎ ভূতনি নাম্বার 1। শিশির খাতা সাইন করতে করতে উপরে কথাটা বলে, আর এইদিকে বিন্দু শিশিরের কথা শুনে রাগে ফুঁসতে থাকে। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ঘটনা বেশি সুবিধা না ভেবে শিশির এক দৌড়, সাথে সাথে বিন্দুও দৌড়। জানি না তাদের এ দৌড় কোথায় গিয়ে থামবে, তবে তাদের বিবাহিত জীবন খুব সুখে শান্তির মধ্যে দিয়েই মাঝে মাঝে ঝগড়া মিষ্টি প্রেম নিয়েই থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই গল্পটা এখানে রেখে দিলাম।